ফজরের নামাজ শেষে মায়েরা ঘরময় বেশ কিছুক্ষণ পায়চারি করলো। এরপর একটু বসলো, চকলেট খায়, আবার সকাল সকাল আইসক্রিমও খায় দুটো। কেশেও নিল একটু, তবে ইচ্ছেকে দমালো না, ঝটপট মন দিয়ে খায় সব। রাতের আধার মিলিয়ে আলো ফুটতে শুরু করেছে। মায়েরা ব্যালকনিতে গিয়ে বসে। সকালের এই আবহাওয়া ভীষণ পছন্দ মায়েরার। অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো। মায়ের কথা মনে পড়ল। তার ব্যথিত মনে প্রশ্ন উকি দেয়, আচ্ছা সে যদি নিজের মা হতো তবে কি মায়েরার একটু খোঁজ নিত? নিত হয়তো, তার বাবা থাকলেও হয়তো নিত। নিজের মা না হলেও সেই মাকেই তো ছোট থেকে মা জেনে আসলো। কম হলেও আদর করত। একটু বড় হতেই কাঁধ থেকে ঝামেলা মিটিয়ে নিয়েছে। মায়রা নামক ঝামেলা সরিয়ে দিয়ে তারা নিশ্চিন্তে আছে। একবার কি খোঁজ নেওয়া যায় না? সে আর যাবে না ওখানে। তার সৎমা তার বোঝা নামিয়ে যদি ভালো থাকে তাহলে তার কি দরকার তার মাকে গিয়ে সে নামক বোঝাকে মনে করিয়ে দেওয়ার? কথাগুলো ভেবে চুপ থেকে কথাগুলো ভেবে চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশপানে চেয়ে থাকে। তার নিজের মাকে তো সে দেখতেই পারেনি। একজন সৎমা হওয়ার পর নিজের অদেখা মাকে খুব করে দেখতে ইচ্ছা করে। ইস, একবার যদি দেখতে পেত আসল মায়ের কোলে, যদি একবার মাথা রাখতে পারতো। কথাগুলো ভেবে মলিন হাসলো। বাবা মায়েরা কেন তার বাচ্চাদের রেখে চলে যায়? একটুখানি ভাবলে কি হয়? বাচ্চারা তার হারানো বাবা মাকে কতখানি মিস করে। গালে গড়িয়ে পড়া পানি দুহাতে মুছে নিজেকে স্বাভাবিক করলো। অনেক বেলা হয়ে গিয়েছে। এরপর মায়েরা ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়। রুমা নেওয়াজ তাকে চা বানিয়ে দিত। সেই থেকে একটা বদ অভ্যাস হয়েছে, সকাল সকাল এক কাপ চা তার ভীষণ প্রয়োজন হয়। একা একাই চা বানিয়ে নিল বেশ অনেকটা, মোট 4টে কাপে ঢালে চা। এরপর একটা ট্রেতে দুটো কাপ নিয়ে ইরফানের বাবার ঘরের দিকে যায়। প্রথমে রুমা নেওয়াজকে পেয়ে মায়েরা এক কাপ তার দিকে বাড়িয়ে দেয়। ভদ্রমহিলা অবাক হয়। সে চা বসাতেই যাচ্ছিল। মায়েরা হেসে বলে, নিন মা, খেয়ে বলুন তো কেমন হয়েছে। রুমা নেওয়াজ কিছু বলল না, নীরবে চায়ের কাপ নিল মায়েরার থেকে। মায়েরা মুখ ফুলিয়ে মনে মনে বিড়বিড় করে, দুই মা ছেলে হয়তো জন্ম থেকেই নিম পাতা খেতে খেতে এমন হয়ে গিয়েছেন। যেদিন থেকে এসেছে কোনোদিনও ভুল করেও মা ছেলের কাউকে একটু হাসতে দেখলো না। মায়েরা এগিয়ে গিয়ে তারেক নেওয়াজকে চায়ের কাপ এগিয়ে দেয়। তারেক নেওয়াজ মায়েরার হাত থেকে চায়ের কাপ নিয়ে ডান হাতে রাখে। বা হাতে মায়েরার হাত ধরে তার পাশে বসিয়ে মৃদু হেসে বলে, আমার মেয়ে চা করলো নাকি বৌমা? মায়েরা লজ্জা পায়। সবাই শুধু ইরফানকে নিয়ে লজ্জা দেয়। আগে লজ্জা লাগতো না, তবে এখন কেন যেন ভীষণ লজ্জা পায় মেয়েটা। তারেক নেওয়াজ চায়ের কাপে একবার চুমুক দেয়। এরপর মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, আমার আম্মু বড় হচ্ছে মনে হয়। মায়েরা হেসে বলে, বাবা আমি বড়ই, শুধু আপনারা কেউ বুঝতে পারেন না। তারেক নেওয়াজ হাসলেন। তিনি তার ছেলে মায়রার প্রতি এত চিন্তা, মায়রার প্রতি সবসময় অদৃশ্য খেয়াল রাখা, এসবে ভীষণ সন্তুষ্ট। এই যে এক্সাম শেষে মায়রাকে এখানে আনার কথা ইরফানকে বলতেই হয়নি। উল্টো সে ভেবেছিল মায়রার এক্সাম শেষ হলেও আরও কয়েকদিন গ্রামে থাকুক, ভালো লাগবে মেয়েটার। কিন্তু ইরফান কোন ফাঁকে গিয়ে যেদিন এক্সাম শেষ হয়েছে সেদিনই মায়রাকে এনেছে। ভাবনা রেখে প্রশ্ন করলেন, এক্সাম কেমন হয়েছে আম্মু? মায়রা উৎফুল্ল মনে বলে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। কোন কলেজে ভর্তি হতে চাও? মায়রা মন খারাপ করে বলে, গ্রামের কলেজে ভর্তি হলে তো ভালো হতো, কিন্তু তা তো হবে না। তারেক নেওয়াজ হাতের কাপ পাশের টেবিলে রেখে বলে, এখানে তো ভালো কলেজ থাকতে গ্রামের কলেজে পড়তে চাও কেন আম্মু? মায়রা মৃদু হেসে বলে, এখানেই পড়তে চাই। রুমা নেওয়াজ মায়রার সামনে দাঁড়িয়ে বলে, সবার জন্য চা করলে নিজের স্বামীর জন্য কফি বানাতেই ভুলে গেলে। শাশুড়ির কথায় মায়রা মাথা নিচু করলো। রুমা নেওয়াজের কথার ধরনে মনে হচ্ছে তিনি মায়রাকে শাসন করছেন। তারেক নেওয়াজ পাশ থেকে বলে, তুমি চুপ করো, আমি বলছি আমার আম্মুকে। এরপর মায়রার মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু যাও, ইরফানকে কফি দিয়ে এসো। মায়রা মাথা নেড়ে বিনা বাক্যে ঘর প্রস্থান করে। এরপর রান্নাঘরে গিয়ে তার রাখা চা খেতে খেতে ইরফানের জন্য কফি বানায়। গত প্রায় 2 মাসে হিসাব ছাড়া মায়রা ইরফানের জন্য কফি বানিয়েছে। আজ নতুন নয়, কফি বানানোর মাঝে 2 কাপ চা শেষ করলো। এরপর কফির মগ নিয়ে ইরফানের ঘরের দিকে যায়। জাহারা কফির মগ নিয়ে ইরফানের ঘরে এসেছে। ইরফান শটান হয়ে ঘুমিয়ে দুহাত বুকে ভাঁজ করা, ডান পায়ের উপর বাম পা তুলে রেখেছে। নড়চড়বিহীন একদম শটান হয়ে শুয়েছে। জাহারা হাতে কফির মগ নিয়ে ধীর পায়ে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। এই মানুষটা বিয়ে করেছে ভাবলেই তার দম বন্ধ লাগে। তবে একটা ব্যাপার তাকে ভীষণ স্বস্তি দেয়, সেটা হলো ইরফান এখনো মায়রাকে মেনে নেয়নি। ধীরে ধীরে ইরফানের ধারে বসলো জাহারা। নিখুঁতভাবে ইরফানকে অবলোকন করে, চোখের কোণে পানি। খুব কি ক্ষতি হয় যদি এই মানুষটা তার হয়ে যায়? সে তার ইরফান ভাইয়ের পাশে মায়রাকে সহ্য করতে পারে না, ভীষণ কষ্ট হয় তার।
বা হাত বাড়িয়ে ইরফানের চুলের ভাঁজে হাত রাখে, অপলক ইরফানের পানে চেয়ে থাকে। মায়েরা ইরফানের চাপানো দরজা ঠেলে ভেতরে উকি দেয়। ইরফানের মাথায় হাত দিয়ে জাহারাকে বসে থাকতে দেখে চোখ বড় বড় হয়ে যায়। কি সর্বনাশ! এই মেয়ে তার জামাইয়ের ঘুমের সুযোগ নিচ্ছে নাকি? কিন্তু উনি তো ইরফানের খালাতো বোন, বোন হয়ে এমন করবে কেন? কিন্তু করতে চাইছেটা কি? জাহারা ধীরে ধীরে আরো এগিয়ে যায় ইরফানের দিকে। মায়েরা শক্ত হাতে কফির মগ ধরে আছে। আর সহ্য হলো না, চিল্লিয়ে ওঠে। জাহারা আপুর ভাইয়া। জাহারা ছিটকে বসা থেকে দাঁড়িয়ে দূরে গিয়ে দাঁড়ায়। ফলস্বরূপ হাতের মগ থেকে কিছুটা গরম কফি তার পায়ের উপর পড়ে। মৃদু আর্তনাদ করে উঠে অবাক নয়নে মায়েরার দিকে তাকায়। ইরফানের ঘুম ভেঙে গিয়েছে, চোখে মুখে অজস্র বিরক্তি, একটুও নড়ল না। যেভাবে শুয়েছিল সেভাবেই শুয়ে আছে। ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে দরজার দিকে তাকালে দেখলো মায়েরা কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সকাল সকাল ঘুম ভেঙে মায়েরার এমন দৃষ্টি দেখে কেমন যেন ভড়কে গেল। নিজেকে সামলে রেগে বলে, হোয়াট হ্যাপেন? চিৎকার করছে কেন স্টুপিড? ইরফানের ধমক খেয়ে মায়েরা একটু শান্ত হলো। এগিয়ে এসে ইরফানের পাশে বেডের উপর ঠাস করে কফির মগ রাখলো, যার ফলে কফির কিছু অংশ বেডের চাদরে পড়ে যায়। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা কফির মগ রেখে কোমরে হাত দিয়ে বলল, আপনার কফি দিতে এসেছি, নিন শুয়ে শুয়ে খান। ইরফান রেগে যাচ্ছে। এই স্টুপিড তার সাথে এভাবে কথা বলছে কেন? ইরফান শোয়া থেকে উঠে বেডের সাথে হেলান দিয়ে বসে মায়েরার দিকে চেয়ে বলে। কি প্রবলেম? মায়েরার বিরক্ত লাগছে। নিচু হয়ে কফির মগ হাতে নিয়ে ইরফানের উরুর উপর রাখলো। কফি গরম। ইরফানের পায়ে ছ্যাঁকা লাগলো বোধহয়, তবে সে নির্বিকার বিরক্ত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। জাহারা বলে ওঠে, এই মেয়ে, কফি গরম, ইরফান ভাইয়ের পায়ের উপর রেখেছো কেন? জাহারার কথা শুনে মায়েরা অদ্ভুতভাবে তাকালো জাহারার পানে। এত চিন্তা ভালো লাগে না তার। সকাল সকাল তার জামাইয়ের ঘরে এসেছে কেন? আবার মাথায় হাত বুলাচ্ছিল। নিজের তো একটা ভাই আছে, ভাইকে এত আদর করতে ইচ্ছা করলে তাকে করুক। খালাতো ভাইকে এত দরদ কেন দেখাতে হবে? নিজের অগোচরে মেয়েটা কি যে ভাবছে সেটা নিজেই বুঝতে পারছে না। ইরফান মায়েরার হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড, কি প্রবলেম তোমার? এমন জঙ্গলিদের মতো বিহেভ করছে কেন? মায়েরা ইরফানের উড়ুর উপর থেকে কফির মগ সরিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে কান্নার ভান করলে বলে। আপনি আমাকে জঙ্গলি বলতে পারলেন? মায়েরার কথা বলার ধরনে ইরফান ভড়কে যায়। এই মেয়ের হয়েছে কি? থতমতকে মায়েরার গালে হাত দিয়ে বলে। ডোন্ট ক্রাইং। ইরফানের কাজে মায়েরার ভালো লাগলো ভীষণ। একটু আগের বিরক্তির মাত্রা কমলো। আর চোখে জাহারার দিকে তাকালে দেখলো জাহারা কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। মায়েরা ভ্রু কুচকালো। এই মেয়েটা তাকে নিয়ে প্রবলেমের ব্যাপার বোধহয় কিছুটা আন্দাজ করতে পারলো মায়েরা। জাহারা কফির মগ এগিয়ে দিয়ে বলে, ইরফান ভাই, তোমার কফি। ইরফান মায়েরার গাল থেকে হাত সরিয়ে জাহারার থেকে কফি নিল। অমনি মায়েরার মুখ কালো হয়ে যায়। জাহারার দিকে তাকালে দেখলো মেয়েটা মৃদু হাসছে। জাহারা গলা ঝেড়ে বলে, ইরফান ভাই, তোমার কাছে মলম আছে? ইরফান বেড থেকে নেমে কফির মগ রাখলো বেডসাইড টেবিলের উপর। ভ্রু কুচকে বলে। হোয়াই? জাহারা তার পা এগিয়ে দেখিয়ে বলে। গরম কফি পড়েছে একটু? ইরফান তাকালো না জাহারার পায়ের দিকে। বিরক্তি নিয়ে তার ড্রয়ার থেকে একটা মলম বের করে বেডের উপর ছুঁড়ে দিয়ে বলে। এই, দুটোই বেরো ঘর থেকে, আউট। এরপর ওয়াশরুমের উদ্দেশ্যে চলে যায়। মায়েরা নীরবে সবটাই দেখলো। ইরফানের লাস্ট কথায় তেমন প্রভাব পড়ল না মায়েরার মনে। তার সাথেও তো এমনই করে লোকটা, কিন্তু তার জন্যে কেনা মলম জাহারাকে কেন দিল? এতেই মায়েরার অদৃশ্য কালো মুখ আরো কালো হয়ে গেল। জাহারা খুশি হলো ইরফানের এটুকুতেই। ইরফান কেমন তা তো জানেই। তাকে মলম দিল, এটাই ইরফান ভাইয়ের থেকে পাওয়া অনেক কিছু। মায়েরার আগে তার হাতে থাকা কফি ইরফানের বেডের মাঝখানে ঢেলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করলো, আমার বানানো কফি খেতে হবে না। জীবনে যদি আমার কাছে কফি চেয়েছে না, কফির 14 গোষ্ঠী খাইয়ে কফি খাওয়া ভুলিয়ে দেবো একদম। খবিশ লোক একটা। জাহারা মায়েরার কাণ্ডে বিরক্ত হলো। ইরফানের কথা ভেবে মৃদু হাসলো। তার মনে হলো ইরফান মায়েরার কফি না নিয়ে তার কফি নিয়েছে। এতে তার মুখ জলজল করে উঠে। আবারও মলম দিল তাকে। মায়েরাকে ইরফান ভাই মেনে নেয়নি, থাকেও আলাদা ঘরে। নামে নামে স্বামী স্ত্রী হয়ে আছে, সেটা জাহারা নিজেই সুন্দর করে সরিয়ে নিবে। পায়ের জ্বলুনি ফিল করতে পারল না সেভাবে। উল্টে ইরফানের কথা ভেবে মুচকি মুচকি হাসতে লাগলো। এখানে আসার আগেও ভীষণ ভয় পাচ্ছিল, তবে এখন সেটা কেটে গিয়েছে অনেকটা। ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরা রান্নাঘরে গিয়ে এক মুঠো মরিচ এর গুঁড়ো হাত ভর্তি করে এনেছে। জাহারাকে নিচে নামতে দেখে সে উঠে এসেছে। দ্রুত পায়ে ইরফানের ঘরে গিয়ে উকি দিল। না, ইরফান নেই, এখনো হয়তো ওয়াশরুমেই আছে। মায়েরা ধীর পায়ে ঘরে প্রবেশ করে। সময় নষ্ট না করে দ্রুত বেডসাইড টেবিলের উপর থেকে কফির মগ দিয়ে তার মুঠোয় থাকা মরিচের গুঁড়া মিশিয়ে দেয় কফির সাথে। বিড়বিড় করে, এবার বুঝবে মজা। অন্যের কফি খাওয়ার স্বাদ মেটাচ্ছি, আমায় চেনে না খবিশ লোক।
হাত ঝাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে নিলে কি মনে করে উল্টো ঘুরে তাকায়। সেই গোপন ঘরের দরজা খোলা মনে হলো। মায়েরা চোখ জলজল করে উঠল। দৌড়ে ঘরটার সামনে গিয়ে দরজা ঠেলে একটু খুলে আবারও সামনের দিকে এসে বন্ধ হয়ে যায়। মায়েরা ভ্রু কুচকে তাকায়। কি হলো? দরজার হাতলে পুরুষালী হাত চোখে পড়লে মায়েরার চোখ বড় বড় করে তাকায়। ইরফান তো ওয়াশরুমে ছিল, বের হলো কখন? ইরফান ডোর লক করে দিয়ে মায়েরার পিঠ ঘেঁষে দাঁড়ায়, গলা নামিয়ে বলে। কি করছিলে এখানে? মায়েরা আমতা আমতা করে, কি বলবে বুঝতে পারছে না। কি আছে এই ঘরে? সে দেখলে কি হবে? মায়েরা মিনমিন করে বলে। আ- আমি ইরফান মায়েরার গলা সুর মিলিয়ে বলে। তুমি? মায়েরা ঢোক গিলে ইরফান একদম তাকে ঘেঁষে দাঁড়িয়ে থাকায় মায়েরার কেমন হাঁসফাঁস লাগে, গরম লাগছে তার। মিনমিন করে বলে। শোন, গরম লাগছে আমার। ইরফান মায়েরার কথাটা শুনে আরেকটু চেপে দাঁড়ায় মায়েরার সাথে। মায়েরা ছটফটিয়ে উঠে উল্টে ঘুরে কোনো রকমে ঠেলে ঠুলে এ তো আরেক জ্বালা। ইরফান আরও তার দিকে চেপে দাঁড়ায়। মায়েরা ইরফানকে ঠেলে সরাতে চায়, আমতা আমতা করে বলে। সরুন তো। ইরফান মায়েরার মুখ পানে চেয়ে আছে, গম্ভীর গলায় বলে। নো। মায়েরার অসহায় লাগে। ধ্যাত, এ কোথায় ফেসে গেল? কোন দুঃখে যে এই ঘরে আসতে গেল? যেহেতু যেতে দিচ্ছেই না, তবে প্রশ্নটা করুক। ঝট করে মাথা তুলে বলে। আপনার এই ঘরে কি আছে? ইরফান ভ্রু কুচকে বলে। মাই ফার্স্ট ওয়াইফ। মায়েরা রেগে তাকায় ইরফানের দিকে, আবারও তাকে উল্টাপাল্টা বলছে। অসহ্য লোক একটা। ইরফানের গম্ভীর মুখায়ব, শক্ত চোয়াল, সরু নাক বিশিষ্ট, মুখ পানে কেমন করে যেন চেয়ে থাকে মায়েরা। মুখ জুড়ে পানির ছিটা ফোটা, ফর্সা মুখে এমন বিন্দু বিন্দু পানির কণা ছড়িয়ে ছিটিয়ে দেখে মায়েরা ঢোক গিলল, চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে। ক্রাশ খাওয়া পাপ, পাপ। এরপর ইরফানকে ঠেলে সরাতে চায়, সাথে বলে। আমি আপনার কথা বিশ্বাস করি না। ইরফান ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে চাপদারিতে ঘষে বার কয়। মায়েরার নত মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে। ইয়োর্স। মায়েরা আবারও মাথা তুলে রেগে বলে। আপনি মিথ্যুক। ইরফান ডান হাতে মায়েরার ওড়না টেনে বিরক্তি কণ্ঠে বলে। স্টুপিড। মায়েরা চোখ বড় বড় করে বলে। কি করছেন? আমার ওড়না। ইরফান বিরক্তি চোখে মায়েরার দিকে চেয়ে ওড়নার কোনা দিয়ে মুখ মুছল। মায়েরা বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে। হঠাৎই ইরফানের হাত থেকে ওড়না টেনে নিয়ে বলে। আমার ওড়না আপনার তোয়ালে মনে হচ্ছে। ইরফান মহা বিরক্ত হয়। এই স্টুপিড থাপ্পড় ছাড়া আর কিছুরই যোগ্য না। রেগে মায়েরার ওড়না টেনে পুরোটাই খুলে ফেলে। মায়েরা চেঁচিয়ে ওঠে, ইরফানের দিকে নিজেই সিটিয়ে দাঁড়ায়, ভীষণ লজ্জা পায়, বিড়বিড় করে। খবিশ লোক। ইরফান ডান হাতে মায়েরার ওড়না পেঁচিয়ে নেয়, এরপর চোখ নামিয়ে তাকালো। মায়েরা ইরফানের বুক সমান। মেয়েটা ইরফানের সাথেই লেগে থাকা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইরফান সামান্য ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে। লিটল গার্ল। মায়েরা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে। আমার ওড়না দিন। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে। আবার ডিস্টার্ব করছিলে কেন? মায়েরা বুঝলো না সে কখন ডিস্টার্ব করলো। ডিস্টার্ব তো এই লোকটাই তাকে করেছে, তার ওড়না নিয়ে টানাটানি করেছে। এমনিতেই তার কফি না নিয়ে ওই মেয়ের কফি নেওয়ায়। আর করব না। ইরফান মায়েরার দিকে কিছু সময় চেয়ে থাকে, এরপর নিজে মায়েরার মাথাসহ ওড়না দিয়ে ঢেকে দেয় মায়েরাকে। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান মায়েরার থেকে সরে দাঁড়ায়, এগিয়ে গিয়ে কফির মগ হাতে তুলে নেয়। মায়েরা ছাড়া পেয়ে তার পিছনে থাকা দরজা আরেকবার ঠেলে, না খুলতে পারল না। তার অসীম কৌতূহল, এই ঘরে কি আছে তাকে দেখতেই হবে। মেয়েটা ভুলেই গিয়েছে কফিতে মরিচের গুঁড়ো মিশিয়ে কেলেঙ্কারি করে রেখেছে। এর জন্য আগে তার পালানো উচিত। ইরফান মায়েরার দিকে চেয়ে কফির মগে এক চুমুক দেয়, কিন্তু কফি আর গিলতে পারে না। মুখ থেকে কফি ছুঁড়ে ফেলে মায়েরার দিকে, দাঁতে দাঁত চেপে তাকায়। মায়েরা দরজা খুলতে না পেরে পিছু ফিরে ইরফানের দিকে তাকিয়ে অবাক হয়। কি হলো এই লোকের? এটুকু সময় চোখ মুখ কেমন লাল হয়ে গেল কেন? দৃষ্টি দেখেও অবাক হলো। হাতে কফির মগ দেখে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইয়া আল্লাহ, সে তো ভুলেই গিয়েছিল মরিচ মেশানোর কথা। মায়েরা ঢোক গিলে ইরফানের থেকে দৃষ্টি সরিয়ে খোলা দরজার দিকে তাকালো। এক সেকেন্ডও সময় নষ্ট না করে দৌড় লাগালো, কিন্তু যেতে পারলো না বেশি দূর। ইরফান বড় বড় পা ফেলে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরে। মায়েরার কান্না পায়। এই লোক এখন তাকে কি করবে? ইরফান দাঁতে দাঁত পিষে বলে। কি মিশিয়েছো? মায়েরা মুচড়ামুচড়ি করতে করতে বলে। আমি কেন মেশাবো? আপনার কফি আপনি নিয়েছেন। এটা তো জাহারা আপু বানিয়েছে। ইরফান হাতের কফির মগ ঠাস করে পাশের টেবিলে রাখে। মায়েরা চোখ খিচে নেয়। ইরফান দু হাতে মায়েরার পিঠ শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে। বাদরামিটা তো তুমি করেছো। মায়েরা মাথা তুলে রেগে বলে। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি ছাড়া দুনিয়ার সবাই ভালো, শুধু আমিই বাদর, আমিই স্টুপিড, আর সব মেয়েরা ফেরেশতা। ইরফান ভ্রু কুচকে মায়েরার দিকে চেয়ে আছে, ঠান্ডা গলায় বলে। তুমি বাদরামি ছাড়বে না? মায়েরা বিরক্ত হয়ে বলে। ছাড়বো না, হয়েছে। জাহারা আপুকে বলছি আপনাকে কফির ড্রামে করে কফি দিয়ে যাক, এরপর বসে বসে শুধু তার হাতে কফি খেতে থাকেন আপনি। ইরফান ধমকে বলে। শাট আপ। বাজে বকলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো।
মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে। ইরফানের জিহবা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে যেন। এই স্টুপিড কি মিশিয়েছে কে জানে, সে তো ঝাল খেতে পারে না, স্বাভাবিকের চেয়েও কম ঝাল খায়। দাঁতে দাঁত চেপে মায়েরার দিকে চেয়ে ভাবছে একে কি করবে। মাথাটা পুরো ধরিয়ে দেয় এই বাচ্চা। মায়েরা ইরফানের কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকালে দেখলো ইরফান শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। চোখ দুটো লাল, বেশি মরিচ মিশিয়েছে নাকি নিজে নিজেই ভাবে, আবার ভাবে ঠিক হয়েছে। তার কফি অ্যাভয়েড করে অন্যেরটা খেতে গেলে এমনই ঝাঁজ লাগবে। নিজে নিজেই মুখ বাঁকায়। ইরফান মায়েরাকে ছেড়ে ডান দিকে ঘাড় বাঁকিয়ে মুখ গোল করে ফোঁস করে শ্বাস ফেলল। মায়েরা ছাড়া পেয়ে আবারও দৌড় দিতে নেয়। তার আগে ইরফান মায়েরাকে টেনে তার সামনে নিয়ে আসে। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে তাকায় ইরফানের দিকে। সে সবসময় শুধু ধরা পড়ে যায়। ইরফান মায়েরার গালে হাত দিয়ে বলে। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকালো। তার খারাপ লাগলো এখন। চোখগুলো কেমন লাল হয়ে আছে, ওই ছালের কারণে। এটাও বুঝলো। ভাবলো চিনি এনে দিবে, অতঃপর বলে, আপনি 2 মিনিট দাঁড়ান, আমি চিনে আনছি। কথাটা বলে মায়েরা বের হতে নিলে ইরফান বা হাতে মায়েরাকে টেনে ধরে বলে। আই ওয়ান্ট টু ইট চকলেট। কথাটা শুনে মায়েরা কাল রাতের কথা মনে পড়ে। ঢোক গিলল। আমতা আমতা করে বলে। আমার কাছে চকলেট নেই। ইরফান মায়েরার দিকে এক পা এগিয়ে বলে। আছে? মায়েরা ভ্রু কুঁচকে তা দুহাত তুলে ইরফানকে দেখিয়ে বলে। এই দেখুন নেই। ইরফান মায়েরাকে বা হাতে আঁকড়ে ধরে। ডান হাতের বুড়ো আঙ্গুল মায়েরার ঠোঁটের উপর রেখে শীতল কণ্ঠে বলে। দিস ইজ এ ভেরি টেস্টি চকলেট। মায়েরা ইরফানের কথার মর্মার্থ বুঝতে পেরে ভেতরে সত্তা কেঁপে ওঠে। চোখ নামিয়ে আমতা আমতা করে কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়েরার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট জোড়া রাখে। মায়েরা তার শিরশিরানি শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয়। তখনই শুদ্ধ গান গাইতে গাইতে ইরফানের ঘরের দিকে আসে। থেমে থেমে ডেকে ওঠে। এই ইরফান, কই রে তুই? শুদ্ধর গলা পেয়ে মায়েরা ইরফানকে দু হাতে ধাক্কা দেয়। ইরফান চরম বিরক্তির নিঃশ্বাস ফেলে। মুখটাও খুলতে পারেনি, ছেড়ে দেয় মায়েরাকে। মায়েরা ছাড়া পেয়ে লজ্জায় কোনো দিকে তাকাতে পারে না। কোন দিকে যাবে? দরজার দিকে দৌড়ে কয়েক পা এগিয়ে গিয়ে শুদ্ধর গলা আরো কাছ থেকে পেয়ে উল্টো ঘুরে দৌড়ে ইরফানের পিছে এসে লুকায়। ইরফানের পিঠের সাথে চেপে দাঁড়িয়ে দু হাতে ইরফানের টি শার্ট খামচে ধরলো। তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছা করছে লজ্জায়। এদিকে মায়েরা ইরফানের পিছে দাঁড়ানোর পরেই শুদ্ধ ইরফানের ঘরে ঢুকে পড়ে। ইরফান বিরক্ত চোখে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ এগিয়ে এসে বলে। বিয়ে তো বোনের, আর আসতে হলো আমাকে। এসব কি ভাই? ইরফান কিছু বলল না। শুদ্ধ ইরফানের বিছানায় গিয়ে হাত পা ছেড়ে শুয়ে বাদিকে ঘাড় কাত করে ইরফানের দিকে তাকালে ইরফানের পিছে এক মেয়েকে ইরফানের সাথে কমিয়ে দিয়ে লেগে যাও। দাঁড়িয়ে থাকতে দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। চোখ বড় বড় করে বলে। এটা কি? বুকে থুতু দিয়ে বলে। ওহে নারী, তুমি কে গো? তুমি কি জানো না ইরফানের এক বাচ্চা বউ আছে? মায়েরা কি করবে ভেবে পায় না। তাকে দেখে নিয়েছে ভাবতেই কেমন লাগছে। দ্রুত ইরফানের থেকে সরে দাঁড়িয়ে বলে। আমি সে, বুঝলেন? কথাটা বলেই লজ্জানত মাথা নিয়ে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় মায়েরা। শুদ্ধ বোকা চোখে মায়েরার প্রস্থান দেখলো। কি হলো? ইরফানের পিছনে লুকিয়েছিল কেন? আর কখন এভাবে দৌড়টাই বা দিল কেন? ইরফানের সামনে দাঁড়িয়ে ভ্রু কুচকে বলে। তোর বউ এভাবে দৌড়ে পালালো কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে। আই ডোন্ট নো। শুদ্ধ ইরফানের দিকে শিকারী দৃষ্টি নিক্ষেপ করে বলে। আমার মন বলছে তুই সবই জানিস। ইরফান কাবার্ডের দিকে এগিয়ে গিয়ে বলে। বের হয় এখান থেকে, আমি আসছি। শুদ্ধ মিটিমিটি হেসে বলে। মনে হচ্ছে বাচ্চা বউয়ের সাথে সামথিং সামথিং। এইদিকে আমি যে তোর জন্য সিনিয়র বউ ঠিক করলাম, তার কি হবে? ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ ভয় পাওয়ার ভান করে বলে। আরে এক চিমটি মিথ্যা বলছি না। তার বয়স 30+। তোর তো বউ বাচ্চা পছন্দ নয়। আচ্ছা, তোর তো বাচ্চা বউ পছন্দ নয়, তাই বড় দেখেই মেয়ে ঠিক করছে। তা 30-এর ঘরে হবে নাকি 40-এর ঘরে দেখবো? ইরফান রেগে টেবিলের উপর থেকে পেপার ওয়েট নিয়ে ছুঁড়ে মারে শুদ্ধর দিকে। শুদ্ধ দৌড়ে দরজার আড়ালে দাঁড়িয়ে মাথা উকি দিয়ে বলে। আচ্ছা, যা সময় দিলাম, 30-40 বছর ঘর থেকে শুরু করে 100 বছর পর্যন্ত চেষ্টা চালাবো। জানিস এখনো অনেক ঘরে 120 বছরের বুড়িমা বেঁচে আছে। যাই হোক, তোর লাগলে শুধু এক চাপবি, ব্যাস আমি তোর সিনিয়র বউ নিয়ে হাজির হয়ে যাব। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ ইরফানকে চুপ দেখে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে কানে নিয়ে বলে। হ্যালো অন্তরা ম্যাম, ইরফানের নাকি সিনিয়র মেয়ে পছন্দ। বলছি তুই একটা সিনিয়র মেয়ে দেখ, বুঝলি? ইরফান ভ্রু কুচকে বলে। ওকে কোথায় পেলি? শুদ্ধ অন্তরার সাথে টুকটাক কথা বলে ফোন রেখে বলে। মাঝে মাঝে কথা হয়। গত বছর বিসিএস এ টিকেছে, কোনো কলেজে যেন লেকচারার। একটু থেমে বলে। ও এখনো বিয়ে করেনি। ইরফান ছোট করে বলল। ও।
শুদ্ধ হাসলো ইরফানের দিকে চেয়ে। ইরফান কাবার থেকে তার প্যান্ট শার্ট বের করে। শুদ্ধ কি যেন ভেবে মৃদু হেসে বলে, তোর বাচ্চা বউ তোর এক নাম দিয়েছে বুঝলি? পাষাণ। কথাটা একেবারে মানানসই। ইরফান ছোট করে বলে। আই নো। শুদ্ধ ইরফানের দিকে তাকিয়ে থাকে। কিছু একটা ভেবে কেমন মন খারাপ হয় হঠাৎই। তুমি ইরফান ভাইকে ছেড়ে দিচ্ছ না কেন? মায়েরা ঘরে এসে তার হাতে অনেকক্ষণ পানি দিয়েছে। প্রচুর জ্বলছে ডান হাত। মরিচের গুঁড়ো ধরেছিল খালি হাতে, মাথায় আসেনি সেভাবে। এখন ভয়াবহ হাত জ্বলছে। হাত কেমন যেন অবশ হয়ে আসছে। বেডে বসে ডান হাত ধরে দাঁতে দাঁত চেপে জ্বলুনি সহ্য করতে চায়। ছেলের মাঝে জাহারার মুখে এমন কথা শুনে মায়েরা অবাক হয়ে তাকায় জাহারার দিকে। বেড থেকে নেমে বিস্ময় কণ্ঠে বলে। জি আপু, বুঝলাম না। জাহারা রেগে বলে, তুমি তো ফিডার খাও না? আমি বাংলাতেই বলেছি, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিচ্ছ না কেন? শুধু শুধু এই বাড়িতে কেন পড়ে আছো? জাহারার কথায় মায়েরার চোখে মুখে আরো বিস্ময় ভয় করে। নিজেকে সামলে মৃদু হেসে বলে, আমি কেন ছাড়বো আপু? উনি আমায় ছেড়ে দিলে তখন আমি থাকতাম না, কিন্তু উনি তো আমায় ছাড়েননি। আরও কিভাবে ছাড়বে? দেখেছো কোথাও বিয়ের পর স্বামী তার বউকে নিজের ঘরে নিয়ে থাকে না, ঢুকতে দেয় না? ইরফান ভাই তো তোমাকে তার ঘরে থাকতে দেয় না, মেনে নেয়নি। তুমি বোঝো না? মায়েরা ঢোক গিলল। হাতের তীব্র জ্বলুনির কথা কেন যেন আর ফিল করতে পারছে না। এই জবাবে সে কি বলবে বুঝলো না। ভীষণ খারাপ লাগছে তার। জাহারা আবারও বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে? মায়েরা পুরো শরীরে কেমন যেন এক চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়লো। বারবার ঢোক গিলছে। বহু কষ্টে মুখ থেকে বের করে, উনি ডিভোর্স চাইলে অবশ্যই দিয়ে দেব, উনি না চাইলে কখনো না। কথাটা বলে ঝাপসা চোখ জোড়া নামিয়ে নেয় মেঝেতে। একা একাই বিড়বিড় করে। উনি চায় না ডিভোর্স, আমি জানি। তবুও কেন যেন চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। মায়েরা নিজেকে সামলে নিল। বাহাতে চোখ জোড়া মুছে নিয়ে মাথা তুলে তাকায়। জাহারার পানে দৃষ্টি রেখে হেসে বলে, তুমি আসতে পারো আপু। জাহারা ভ্রু কুচকে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে কবে? মায়েরা ভ্রু কুচকে বলে, তোমার ইরফান ভাই কি তোমাকে বলেছে আমায় ডিভোর্স দেওয়ার কথা? এটা বলতে হবে কেন? বোঝাই তো যায় এটা তোমাকে ইরফান ভাই মেনে নেয়নি। মায়েরা শব্দ করে হেসে ফেলল। অতঃপর বলে, সেটা আমি বুঝে নিব। জানো তো, হাজব্যান্ড ওয়াইফের মাঝের প্রবলেম তাদেরকেই সমাধান করতে হয়, এখানে থার্ড পার্সনদের অ্যালাউ করতে নেই। জাহারা রেগে যায়। এই এতটুকু মেয়ের বড় বড় কথা তাকে চরম বিরক্তিতে ফেলল। মায়েরার দিকে এগিয়ে এসে বলে, তুমি ইরফান ভাইকে ডিভোর্স দিবে? মায়েরা ভ্রু কুচকে বলে, ডিভোর্স হোক এটা তোমার ভাইয়া চাইছে নাকি তুমিই চাইছো জাহরা আপু? জাহারা রেগে বলে, আমি চাইছি তুমি দিবে। মায়েরা হেসে বলে, তুমি কি তোমার ইরফান ভাইকে পছন্দ করো আপু? জাহারা রেগে বলে, হ্যাঁ হ্যাঁ করি। তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে? আমি কেন জোরে বসবো? আমার মনে হয় তোমার ভাইয়া আমাকে আগে পছন্দ করে, বুঝেছো? তবু তুমি তোমার ইরফান ভাইকে বেশি ভালোবাসে, তার সাথে আলোচনা করে নিজেদের মাঝে ঠিক করে নাও। আমায় এইসব কেন বলছো? যে কোনো সম্পর্কে থার্ড পার্সন কিছুই করতে পারে না। যদি দুজন শক্ত খুঁটির ন্যায় দাঁড়িয়ে থাকে, তুমি আর তোমার ইরফান ভাই তেমন হলে আমি এমনিই ঝরে পড়বো। আর থার্ড পার্সন আমি না হয়ে তুমি হলে তুমি যাই করো না কেন, সময় মতো তুমি নিজেই ঝরে পড়বে। জাহারা প্রচন্ড রেগে যায়। তার সহ্যই হয় না এই মেয়েকে। রেগে বলে, ইরফান ভাই আমাকে পছন্দ করে, তোমাকে না। তুমি কি এত বড় লোক বাড়ি, এত সুন্দর ইরফান ভাই, এসব দেখে লোভ সামলাতে পারছো না? তাই ইরফান ভাই তোমাকে অপমান করার পরও তুমি জোর গলায় বলছো ইরফান ভাই নাকি তোমাকে পছন্দ করে। জাহারার কথায় মায়েরার ভীষণ রাগ হয়। শক্ত চোখে তাকায় জাহারার দিকে। দৃঢ় কণ্ঠে বলে, আমি যথেষ্ট সভ্য বলে মনে করি নিজেকে, তাই এখনো চুপ করে আছি। যদি অসভ্য হতাম তবে তোমার মুখ ভেঙে দিতাম আমি। আমার ছোট ভেবে ভুলেও ভুল করবে না, জানো তো ছোট মরিচের ঝাল বেশি। জাহারা প্রচন্ড রেগে বলে, তুমি বাড়াবাড়ি করছো বেয়াদব মেয়ে। তুমি ইরফান ভাইকে অবশ্যই ডিভোর্স দিবে, মিলিয়ে নিও। মায়েরা ভ্রু কুচকে বলে, আমি কখন বললাম দিব না? আমি বলেছি উনি নিজে এসে আমার কাছে সাইন চাইলে আমি ডিভোর্স পেপারে সাইন করব। আবারও বলছি, উনি নিজে এসে বলবে তবেই এটা করব, নয়তো নয়। থার্ড পার্সনের কথায় তো আরও নয়। ইরফান ভাই আমাকে পছন্দ করে জানার পরও? মায়েরা হেসে ফেলে। জাহারার হাত ধরে বলে, তোমার ইরফান ভাই তোমার জন্য কি কি করেছে আর আমার জন্য কি কি করছে, এসব পাশাপাশি রাখলে বুঝতে পারবে উনি তার বউ, আই মিন আমাকে নিয়ে কতটা ভাবে আর তোমাকে নিয়ে কতটা ভাবে। তুমি কি শুনতে চাও? মাত্র 2 মাসে তোমার ইরফান ভাই আমার জন্য কি কি করেছে শুনতে চাও তুমি?
আমি শিওর তুমি তার খালাতো বোন হওয়ার পরেও এত বছরেও এর 10%ও তোমার জন্য করেনি সে। যাহারা অবাক হয়ে তাকিয়ে থাকে মায়েরার দিকে ঢোক গিলে, অতঃপর রেগে বলে। এত অহংকার করছো কি নিয়ে? মায়েরা হেসে বলে। তোমার ইরফান ভাইকে নিয়ে। উনি ভীষণ ভালো মানুষ, তবে খুব চাপা। ভুলেও ভাববে না চাপা স্বভাবের বলে তোমাকে পছন্দ করে। তিনি এতটাও চাপা নয় যে কোনো কাজ করার আগে ছদ্মবেশ ধারণ করবে। তোমার বয়স কত? এত কথা কে শিখিয়ে দিয়েছে তোমাকে, বেয়াদব মেয়ে? মায়েরা মাথা নিচু করে নেয়, মুখটা মলিন হয়, বিড়বিড় করে। যাদের বাবা মা থাকে না তারা খুব অল্প বয়সেই বড় হয়ে যায়। অতঃপর জাহারার দিকে তাকিয়ে বলে। যতটা ছোট বাবা আমায় ততটা না, একটু একটু বড়ই আছি, শুধু সব সময় কাজে লাগে না। তুমি আবার আসতে পারো আপু। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? তাড়িয়ে দেব কেন আপু? তুমি এই টপিক ছাড়া কথা বলে বসতে পারো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি এই টপিক ছাড়া আর কোনো কথা বলবে না, তাই যেতে বলছি। যাহার আর সহ্য হচ্ছে না, মেয়েকে চোখ বড় বড় করে রেগে বলে। তুই ইরফান ভাইকে ছেড়ে দিবি? ভালোবাসলাম আমি, তুই কোথা থেকে উড়ে আসলি রে? তুই বলায় মায়েরা যেমন অবাক হলো তেমনি অবাক হলো জাহারার চোখ থেকে গড়িয়ে পড়া পানি দেখে। তার খারাপ লাগলো জাহারার জন্য। মেয়েটা হয়তো ইরফানকে খুব করে চায়, কিন্তু এখানে তার কি করার আছে? মৃদু হেসে বলল। আপু তুমি তোমার ইরফান ভাইয়ের সাথে এটা নিয়ে আলোচনা করো, আমি তো নিষেধ করছি না। তোমাদের মাঝে ঠিক থাকলে আমি চলে যাব। আমি ডিভোর্স পেপার আনবো, তুই সাইন করে দিবি, ব্যাস। মায়েরা বিরক্তি কণ্ঠে বলে। আমি তো বলেছি আমি থার্ড পার্সনের কথায় তাকে ডিভোর্স তো দূর, ছেড়ে দেওয়ার কথাও মুখে আনবো না। কথাটা বলার সাথে সাথে জাহারা মায়েরার ডান গালে সাপটে এক চড় মেরে দেয়। মায়েরা বুঝতেই পারেনি এমন কিছু হবে। ফলস্বরূপ মায়েরা একদম উল্টে পড়ে। মায়েরার মনে হলো জাহারা বহুদিনের জমানো ঝাল তাকে মিটিয়ে দিতে এত জোরে মারল। মাথা ভনভন করছে তার। মাথার পিছনে খাটের কোণা দিয়ে ধাক্কা খেয়ে সামনে থাকা বেডসাইড টেবিলের কোণা দিয়ে কপালে ধাক্কা খায়। মায়েরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে, তবুও নিজেকে সামলে শক্ত কিছু বলতে চায় জাহারাকে। তার আগে জাহারা রেগে দাঁত খিচে বলে। আছিস তো এই বাড়ির আশ্রিতা হয়ে, তার এত দিমাগ আসে কোত্থেকে? দিমাগ কমিয়ে দিতে জানি আমি, শুধু দেখ কি করি। কথাটা বলে জাহারা হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়েরা স্তব্ধ চোখে জাহারার প্রস্থান দেখলো। বিড়বিড় করলো, আশ্রিতা? এমন তিক্ত কথাই জীবনে শুনেছে বলে তো মনে পড়ে না। ভীষণ কান্না পায় তার। শব্দহীন কান্না মেয়েটাকে ঘিরে ধরে। দরজার আড়ালে রীতা দাঁড়িয়ে পুরোটা দেখলো। মায়েরার জন্য ভীষণ খারাপ লাগলো। জাহারা যেতে রীতা দৌড়ে ঘরের ভেতরে আসে। মায়েরাকে এখনো মেঝেতে পড়ে থাকতে দেখে হাঁটু মুড়ে বসে মায়েরাকে ধরে বলে। রীতাকে দেখে মায়েরা কান্না থামাতে চায়, তবে পারছে না। না চাইতেও চোখ থেকে টুপটুপ করে পানি গাল বেয়ে পড়ে। রীতা মায়েরাকে ধরে ধরে উঠিয়ে বিছানায় বসে। মায়েরার কপালের ডান পাশে ফুলে গিয়েছে। ফর্সা গাল মুহূর্তে কেমন লাল হয়ে গিয়েছে। মায়েরা কান্নাগুলো গিলে নেয়। বহু কষ্টে নিজেকে সামলে ঠোঁটের কোণে জোরপূর্বক একটা ছোট্ট হাসি টেনে রীতাকে বলে। কিছু বলবে আপু? রীতা অসহায় চোখে মায়েরার দিকে চেয়ে আছে। কি বলবে বুঝলো না। মন খারাপ করে বলে। মায়েরা চোখের পানি মুছে বলে। প্রবলেম নেই, আমার চেয়ে তো বড় বড় বোন হয়ে মেরেছে, না হয় কাউকে বলো না কেমন? রীতা অবাক হয়ে বলে। মায়েরার কানে বাজে আশ্রিতা শব্দটা। মাথা নিচু করে বলে। বাদ দাও এসব, ইনায়া আপুর বিয়ে আর একদিন পর, এসব বলে ঝামেলা হবে। রীতা কিছু বলল না। মায়েরা বিছানার এক কোনায় গিয়ে বাম কাত হয়ে শুয়ে পড়ল। মায়েরা আর কিছু না বলে রীতা চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। মায়েরা ফুপিয়ে কাঁদে। এভাবে তার সৎ বাবা তাকে কথা শোনাতো, তবে তার সৎ মা তাকে বাঁচিয়ে নিত। মায়ের কথা আবারও মনে পড়ল। বিড়বিড় করে ডাকে, মা। ইরফান শুদ্ধ বেরিয়ে যাচ্ছিল। ইরফান মায়েরার ঘর পাশ করার সময় বাঁদিকে একবার ঘাড় ঘোরায়। মায়েরাকে উল্টো হয়ে শুয়ে থাকতে দেখে ভ্রু কুচকে নেয়। শুদ্ধ সামনে এগিয়ে গেছে। ইরফান মোড় ঘুরিয়ে মায়েরার ঘরের দিকে যায়। শুদ্ধ পিছু ফিরে দেখলো ইরফানের কাণ্ড। হেসে বলে। কিরে ভাই, শুধু বাচ্চা বউয়ের কথা ভাবলেই হবে? সিনিয়রদের কথাও একটু ভাব। আফটার অল তোর আবার বাচ্চা বউ নয়, সিনিয়র বউ পছন্দ। ইরফান বিরক্ত হলো শুদ্ধের কথায়, চুপচাপ মায়েরার ঘরে গেল। মায়েরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ইরফান ভ্রু কুচকালো। এই বাদর মেয়ে অসময়ে ঘুমাচ্ছে কেন? অপর পাশে গিয়ে মায়েরার দিকে একটু ঝুঁকলো। সর্বপ্রথম মায়েরার ডান গালটায় চোখে পড়ে, যে ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। ইরফান ভ্রু কুচকালো। মনে করার চেষ্টা করলো সে কি মেরেছিল নাকি। না, সে কেন মারবে? একে রেগেছিল, তবে মারেনি তো। তাহলে গালের এই দাগ কিসের? কপালের দিকে নজর পড়লে আরো অবাক হয়। কেমন ফুলে উঠে জায়গাটা উঁচু হয়ে আছে। ইরফান বেডের উপর বাম পা ভাঁজ করে মায়েরার পাশে বসে হাত বাড়িয়ে মায়েরার গাল ছুঁয়ে দেখে, কপালে হাত ছোঁয়ায়।
চোখ মুখ ভীষণ কাঠিন্য। মায়রার হালকা একটু চোখ লেগেছিল। ইরফানের এটুকু ছোঁয়াতেই মেয়েটার ঘুম ভেঙে যায়। পিটপিট করে চোখ খুলে সামনে ইরফানকে দেখে অবাক হয়। অভিমানে মুহূর্তে চোখ জোড়ায় পানি জমে। উল্টো ঘুরতে নিলে ইরফান মায়রার বাঁ হাতের বাহু ধরে আটকে দেয়। গলা নামিয়ে নরম গলায় বলে, এসব কিভাবে হয়েছে? মায়রা কথা বলে না, চোখ বুজে নিয়েছে। ইরফান মায়রার গালে হাত দিয়ে কিছুটা শক্ত কণ্ঠে বলে। কে মেরেছে? কথাটা শুনে মায়রা তরাক করে চোখ মেলে তাকায়। কিভাবে বুঝলো মারার কথা? ডান গালে হাত দিল সাথে সাথে। ইরফান তার মুখ বরাবর। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজায়। আমতা আমতা করে বলে, কেউ না, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। ইরফান মায়রার হাত মায়রার গাল থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে গালের দিকে তাকায়। বোঝাই যাচ্ছে থাপ্পড়ের দাগ। মুহূর্তেই মুখাবে ক্রোধ জমা হয়। শক্ত কণ্ঠে বলে, যা জিজ্ঞেস করছি আনসার কর ভালোভাবে। মায়রা ভয় পায়। এই লোকটা যা রাগ, কি করবে কে জানে। মাথা ডান দিক কাত করে বলে, আপনি যান, আমি ঘুমাবো। ইরফান ঝট করে মায়রাকে টেনে শোয়া থেকে বসায়। রেগে শক্ত কণ্ঠে বলে, একদম মিথ্যা বলবে না স্টুপিড। বলো কে মেরেছে? মায়রা ঢোক গিলে সে জীবনেও বলবে না। পাগল নাকি সে? জেনে শুনে সাপের লেজে কেউ পা দেয়, পুরো বাড়িতে ঝামেলা হবে তার জন্য। মায়রা ইরফানের হাত সরিয়ে বলে, আপনি যান তো, ঘুমাবো আমি। ইরফান আরো রেগে যায়। মায়রার গাল চেপে বলে, লাস্ট বার জিজ্ঞাসা করছি কে মেরেছে। মায়রা কথা বলে না। ইরফানের রাগে মাথা ফেটে যাচ্ছে। দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড বল, কে হাত দিয়েছে তোর গায়ে? আনসার মি, ড্যাম ইট। মায়রা কেঁপে ওঠে। এলোমেলো দৃষ্টি ফেলে বলে। আমি পড়ে গিয়ে। ইরফান শেষ করতে দেয় না মায়রাকে। মায়রার মুখ বরাবর তার মুখ নিয়ে ক্রোধযুক্ত চোখে চেয়ে বলে, আর একটা মিথ্যা কথা বলবি তো আসার খাবি। কে মেরেছে বল। মায়রা মিনমিন করে বলে। কেউ না। ইরফান রেগে মায়রাকে ধাক্কা দেয়। মায়রা বিছানায় চিৎপটাং হয়ে পড়ে যায়। ইরফান এপাশ ওপাশ পায়চারি করে। হঠাৎই বেডের কোণে এক লাথি বসায়। চিৎকার করে বলে, ওকে ফাইন, তোকে বলতে হবে না, আমি নিজেই খুঁজে নিচ্ছি। কথাটা বলে ঘর থেকে বেরুলো। দরজার কাছে রিতাকে পেয়ে যায়। ইরফান শক্ত কণ্ঠে বলে, রিতা? ওর এই অবস্থা কি করেছে? রিতা ঢোক গিলে। মায়রা যে বলতে নিষেধ করলো। মায়রা দ্রুত বিছানা থেকে নেমে এসে ইরফানের পিছন থেকে বলে, আপু তুমি যাও। ইরফান পিছু ফিরে মায়রার দিকে জ্বলন্ত চোখে তাকায়। মায়রা ঢোক গিলল ইরফানের দৃষ্টিতে। ইরফান রিতাকে উদ্দেশ্য করে বলে, রিতা আমাকে সবে বলবে রাইট নাও, না বললে একবার নড়বে না এখান থেকে। মায়রা ইরফানকে পাশ করে ঠেলে রিতাকে সরিয়ে দিতে চায়। কান্না মাখা গলায় কিছু বলতে চায়। তার আগে ইরফান মায়রাকে টেনে মায়রার পিঠ তার বুকে লাগিয়ে বাহাতে মায়রার মুখ চেপে ধরে। রাগান্বিত স্বরে বলে, আমায় আর রাগাস না লিটিল গাল। আমার একটু ইচ্ছা করছে না তোর এই আহত গালে আমার শক্ত আঘাত পড়ুক। সো জাস্ট স্পিক আপ। এরপর রিতার দিকে চেয়ে ধমকে বলে, স্পিক আপ। রিতা ইরফানের ধমক খেয়ে ভয়ে গড়গড় করে সব বলে দেয়। মায়রা ইরফানের থেকে ছাড়া পেতে ছটফটায়, তবে ইরফানের শক্তির সাথে পারে না। রিতার বলা কথাগুলো শুনে ইরফানের চোখে মুখে অজস্র ক্রোধ হাজির হয়। কপালে রগ ফুলে উঠে। ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয়। বলিষ্ঠ হাতের রগগুলো ফুলে ফেপে ওঠে। বা হাতে ধরে রাখা মায়রাকে ছেড়ে বড় বড় পা ফেলে ডাইনিং এর ফাঁকা স্পেসে গিয়ে দাঁড়ায়। মায়রা পিছু পিছু ইরফানের হাত টেনে বলতে থাকে, প্লিজ কিছু বলবেন না। ইনায়াপুর পরশু বিয়ে, এমন করবে না প্লিজ। ইরফান মায়রার কথা শুনলই না। উল্টে সিংহের ন্যায় হুঙ্কার ছেড়ে ডাকে। জাহারা জাহারা জাহারা। ইরফানের চিৎকারে পুরো বাড়ির দেয়াল যেন কেঁপে উঠল। বারবার প্রতিধ্বনিত হতে থাকে ইরফানের কণ্ঠ। মুহূর্তে এই বাড়ির ঘরে যে যে ছিল সবাই বেরিয়ে এসেছে। মায়রা কেঁদে দিয়েছে ভয়ে। হায় আল্লাহ, এখন কি হবে? জাহারা তার মায়ের পাশে দাঁড়িয়েছে। ইরফানকে দেখে ভয়ে কাঁপছে রীতিমতো। পাশেই মায়রাকে কাঁদতে দেখলো। মায়রা কি সব বলে দিয়েছে? ইরফান আবারও চিৎকার করে। জাহারা কোথায় তুমি? সবাই অবাক নয়নে ইরফানকে দেখছে। রুমা নেওয়াজ এগিয়ে এসে জিজ্ঞাসা করেন, কি হয়েছে ইরফান? জাহারাকে এভাবে ডাকছো কেন? ইরফান মায়ের দিকে একবার তাকায়। এরপর চোখ সরিয়ে আশেপাশে চোখ বুলিয়ে জাহারাকে এক কোনায় দাঁড়িয়ে থাকতে দেখে গটগট পায়ে সেদিকে এগিয়ে যায়। জাহারা ভয় পায়। খুব ভয় লাগছে ইরফানকে দেখে। প্রচন্ড রেগে আছে। ইরফান জাহারার সামনে দাঁড়িয়ে গলা চড়িয়ে জিজ্ঞাসা করে, আমি তোমাকে লাইক করি। জাহারা মাথা নিচু করে আছে। ভয়ে কাঁপছে রীতিমতো মেয়েটা। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে, আমি ওকে ডিভোর্স দিতে চেয়েছি। জাহারা ভেজা চোখে মাথা তুলে কিছু বলতে চায়। তার আগে ইরফান জাহারার ডান গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। জাহারা হুমড়ি খেয়ে পড়ে। পাশে দাঁড়িয়ে থাকা জাহারার মা হতভম্ব হয়ে যান। প্রত্যেকে বিস্ময় চোখে চেয়ে আছে। শুদ্ধ বাইরে বেরিয়েছিল। ইরফানের চিৎকার শুনে ভেতরে এসে জাহারাকে এইভাবে মারতে দেখে হতভম্ব হয়ে যায়। ইরফান আবারও তেড়ে যেতে নেয়। মায়রা দৌড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে দুহাতে ইরফানের পেট জড়িয়ে কেঁদে বলে, প্লিজ করবেন না এমন, থামুন। পেছন থেকে শুদ্ধ দৌড়ে এসে ইরফানকে পিছন থেকে টেনে ধরে। হাঁপানো কণ্ঠে বলে,
ইরফান কি করছিস? দাঁড়া। ইরফান জ্বলন্ত চোখে জাহারার দিকে চেয়ে আছে। জাহারার মা রুমা নেওয়াজ এক প্রকার দৌড়ে এসে জাহারাকে টেনে তোলায় ব্যস্ত হয়। ইনায়া অবাক হয় মায়েরা তার ভাই আর জাহারাকে দেখছে। দ্রুত পায়ে জাহারার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলো। জাহারার চোখের পানি বাঁধ ভেঙে গিয়েছে। ইনায়ার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। জাহারা মায়েরা এভাবে কাঁদছে। ইরফান এত ভয়ঙ্করভাবে রেগে আছে। সব মিলিয়ে তার নিজেকে কেমন যেন এলোমেলো লাগলো। জাহারার মাথায় হাত রাখে মেয়েটা। শুদ্ধ ইরফানকে টেনে দূরে নিয়ে যায়। মায়েরা ইরফানকে ছেড়ে দেয়। চোখ মুখ লাল হয়ে গিয়েছে মেয়েটার। তারেক নেওয়াজ বিস্ময় কণ্ঠে বলে। ইরফান, এসব কি ধরনের অসভ্যতামি? ইরফান চিৎকার করে বলে। ওর সাহস কি করে হয় আমার ওয়াইফের গায়ে হাত তোলার? ওর হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। কথাটা বলে ইরফান আবারও তেড়ে যেতে চায়। শুদ্ধ ইরফানকে টেনে ধরে রেগে বলে। ইরফান দাঁড়া, ও তোর খালাতো বোন। ইরফান শুদ্ধকে ধাক্কা দেয়। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ডাইনিং টেবিলের উপরে যুক্তিহীন ভারী কাজ তুলে উল্টে ফেলে দেয়। এত ভারী কাজ মেঝেতে পড়ে কয়েক টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। নিস্তব্ধ বাড়িময় কাজ ভাঙার ঝনঝন শব্দ বাজতে থাকে। ইরফান আগুনের ফুলকিন্নে লালিত চোখ জোড়ায় চেয়ে অগ্নিঝরা কণ্ঠে চিৎকার করে বলে। আমার ওয়াইফের গায়ে কোন সাহসে ও হাত তুলেছে? শি ইজ মাই মাইন্ড। ওকে মারবো, কাটবো, যা ইচ্ছে করবো, আমি সব করব। অন্য কেউ না। আই রিপিট, অন্য কেউ না। কেউ ওর গায়ে ফুলের টকা দিবে না। সেই রাইট আমি কাউকে দেইনি। আমার বাবা মাকেও না। আন্ডারস্ট্যান্ড? ইরফানের তীব্র রাগে চিৎকার করে বলা কথায় সকলে কেঁপে ওঠে। নিস্তব্ধ হয়ে বিস্ময় চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সকলের চোখে মুখে অজানা কৌতূহল। জাহারা মায়েরাকে মেরেছে কেন? ইরফান মেঝেতে বসা ফোপানো জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে। ও কোন সাহসে বলেছে আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই? দুহাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে। সে কোনো আশ্রিতা নয়। শি ইজ মাই ওয়াইফ। শুনেছ সবাই? আমার ওয়াইফকে আমি এই বাড়ির স্টোর রুমে রাখবো নাকি গেস্ট রুমে রাখবো নাকি আমার বেডরুমে রাখবো, ইটস মাই চয়েস। সেই কৈফিয়ত আমি কাউকে দিব না, কাউকেই না। ইরফানের চিৎকার করে বলা কথাগুলো বদ্ধ দেয়ালে গিয়ে তীব্র বেগে ধাক্কা খায়। প্রত্যেকের চোখ মুখ বিস্ময়ে ভরপুর। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। একটু থেমে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে। মাথা তুলে মায়রার পানে তাকায়। চোখ মুখ ফুলে কেঁদে কেটে মুখের অবস্থা নাজেহাল মেটার। ইরফান মায়রার কান্না মাখা লালিত মুখ পানে চেয়ে ঠান্ডা গলায় দৃঢ় কণ্ঠে বলে। সময় হলে সে তার গন্তব্যে ঠিকই পৌঁছাবে। প্রয়োজনে গোটা পৃথিবী তার গন্তব্যে চিনবে। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। বুঝলো কি ইরফানের কথার অর্থ? ছোট মাথায় এত কঠিন কথা ঢুকলো না বোধ হয়। তবে কোথাও একটা ভীষণ রকম স্বস্তি পায়। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফানের চোখে চোখ পড়ে। মায়েরা তাকিয়েই থাকে। তবে ইরফান সাথে সাথে চোখ সরিয়ে নেয়। তারেক নেওয়াজ বিস্ময় কণ্ঠে বলে। জাহানারা, মায়রাকে মেরেছো? ইরফান তার বাবার কথার উত্তর করল না। জাহারার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে। ফার্দার যদি কেউ আমার ডিভোর্সের কথা বলে উচ্চারণ করছো তবে তার জিব্বা কেটে হাতে ঝুলিয়ে দেবো। একবারও ভাববো না, মাইন্ড ইট। রুমা নেওয়াজ জাহারাকে ছেড়ে ইরফানের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলে। দুদিনের বউয়ের কথা শুনে আমার বোনের মেয়ের গায়ে হাত তুলতে তুমি একবারও ভাবলে না? মায়েরা রুমা নেওয়াজের কথায় মাথা নিচু করে নেয়। চোখ বেয়ে জল গড়ায়। তার জন্য এই পুরো ফ্যামিলিতে অশান্তি হচ্ছে ভেবেই কেমন দম বন্ধ লাগছে তার। ইরফান চোখ বুজে নেয়। মায়ের কথা ইরফানের পছন্দ হলো না। দুদিনের বউ কথাটা মোটেও ভালো লাগলো না। আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করলো যেন। রাগ তরতর করে বেড়ে গেল। মাকে কোনো উত্তর দূর তাকালো না পর্যন্ত। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বললেন। যাহারা তোমাকে পছন্দ করে ইরফান, তুমি। রুমা নেওয়াজের কথার মাঝে ইরফান রাগে চেয়ারে একটা লাথি মেরে চিৎকার করে বলে। তোকে আমি বলেছি আমাকে লাইক করতে? প্লিজ আম্মু, কারো হয়ে ছাপাই গিয়ে আমার রাগ আর বাড়িও না। ইরফানের কাণ্ডে রুমা নেওয়াজ চুপ হয়ে গেলেন। তারেক নেওয়াজ এগিয়ে এসে আদেশের সুরে বলেন। শুদ্ধ, ইরফানকে এখান থেকে নিয়ে যাও। শুদ্ধ তার মামার কথা মেনে ইরফানের হাত ধরে টানলে ইরফান শুদ্ধর হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয়। গটগট পায়ে এগিয়ে গিয়ে মায়রার হাত শক্ত হাতে চেপে মায়রার ঘরের দিকে নিয়ে যায়। মায়রা অবাক হয় তবে কিচ্ছু বলে না। ইরফানের পিছু হাঁটে মাথা নিচু করে। ইরফান মায়রাকে তার ঘরের ভেতর রেখে হিসিয়ে বলে। এই ঘর থেকে বেরিয়েছিস তো পা কেটে ঘরে বসিয়ে রাখবো। মায়রা ছলছল চোখে শুধু ইরফানের পানে চেয়ে রইল। ইরফান চোখ বুজে শ্বাস ফেলল। এরপর আবারও মায়রার কান্না মাখা মুখটার দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে। ডোন্ট ক্রাই। মায়রার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ইরফান রেগে যায়। দুহাতে মায়রার কাজ চেপে দাঁতে দাঁত পিষে বলে। স্টুপিড, শাট আপ ক্রাইং।
মায়েরা হঠাৎই ইরফানের বুকে কপাল ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। দুহাতে ইরফানের বুকের কাছে শার্ট মুঠো করে আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদে। ইরফান স্তম্ভিত হয়ে যায়, মায়েরার কাঁধ থেকে ধীরে ধীরে হাত সরিয়ে নেয়। শুকনো ঢোক গিলে মায়েরা ওভাবে ফুপিয়ে কতক্ষণ যে কাঁদলো, কেন কাঁদলো জানে না। কেঁদে কেটে ইরফানের সাদা শার্ট পুরো ভিজিয়ে ফেলে। ইরফান শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, লম্বা শ্বাস টেনে এক পর্যায়ে মায়েরাকে টেনে তার থেকে সরিয়ে দেয় ইরফান। মায়েরা চোখ বুজে আছে, কান্নার তোরে থেকে থেকে কেঁপে উঠছে। ইরফান ডান হাতে মায়েরার গালে গড়িয়ে পড়া পানি মুছে দেয়, নরম গলায় বলে, আই নো আই ডোন্ট লাইক ইউ বিকজ ইউ আর এ লিটিল গার্ল। মায়েরার রাগ হয়, দুহাতে ইরফানের পেটে ঠেলে ধাক্কা দেয় ফোপাতে ফোপাতে। ইরফানকে তো সরাতে পারলই না, উল্টো মায়েরা নিজেই দুপা পিছিয়ে যায়। ইরফান মায়েরার হাত দুটোর দিকে চেয়ে আছে, দৃষ্টি ঘুরিয়ে মায়েরা নত মুখ পানে তাকায়, সামান্য ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে। লিটিল গার্ল। এরপর বা হাতে মায়েরাকে টেনে তার সাথে চেপে ধরে। এরপর সেভাবে এগিয়ে গিয়ে মায়েরার ঘরের ফ্রিজ খুলে বরফ বের করে। এরপর বরফ মায়েরার ডান গালে লাগালে মায়েরা কেঁপে ওঠে, কিচ্ছু বলে না। ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়, পছন্দ করে না তাহলে এসব কি? মায়েরার খুব রাগ হয় লোকটার উপর। পছন্দ করে না বলবে কেন? এতেই তার রাগ আকাশ ছুঁয়েছে। ইরফান কিছু বলল না, মায়েরাকে শক্ত করে ধরে বরফ লাগিয়ে দিল। মায়েরা তাকায় না ইরফানের দিকে। ইরফান মায়েরার গালে তাকিয়ে রইল। এই মেয়ের এইটুকুতেই এমন জখম হয় কেন বুঝে পায় না। মোমের শরীর মনে হয়, কপালে বরফ ঠেকিয়ে রাখলো। মায়েরার চোখ থেকে পানি গড়ায়, সে যে কেন কাঁদছে নিজেই বুঝে পায় না। ইরফান বেশ কিছুক্ষণ মায়েরার কপালে গালে বরফ দিয়ে দিল। এরপর মায়েরাকে ছেড়ে মায়েরার বাম গাল হাত দিয়ে গম্ভীর গলায় বলে, কাঁদতে নিষেধ করেছি, আপাতত কোথাও দাগ বসানোর মুড নেই আমার, সো স্টপ ক্রাইং। মায়েরা তার গাল থেকে ইরফানের হাত সরিয়ে ইরফানের থেকে দূরে সরে দাঁড়ায়, মাথা নিচু করে দুহাতে চোখ মুখ মুছে নেয়। চোখ তুলে তাকায় না ইরফানের দিকে, তার এখন লজ্জা লাগছে। এর আগে যদিও ভান করে ইরফানের বুকে ছিল, সেসব তো স্বাভাবিকই লাগতো, কিন্তু এখন কেন জানি স্বাভাবিক লাগছে না। ইরফান মায়েরার দিকে ভ্রু কুচকে কিছু সময় চেয়ে থাকে, কিছু বলে না, বেরিয়ে যায় ঘর থেকে। যাওয়ার আগে শব্দ করে দরজা আটকাতে ভোলেনি। ড্রয়িং স্পেসে সবাই সেভাবেই দাঁড়িয়ে আছে। ইরফান প্রায় মিনিট 5 সময় পর মায়েরার ঘর থেকে বের হয়। ঘরের দরজা খোলাই ছিল, তবে তাদের দেখা যায়নি। সবাই সবার মতো যার যার জায়গায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণ কি হয়ে গেল সেই ঘর থেকেই বোধহয় কেউ বের হতে পারেনি। যাহারা তার মাকে জড়িয়ে নিঃশব্দে ফোপায়। ইরফান মায়েরার ঘর থেকে বেরিয়ে কোনো দিকে তাকায়নি। হনহন করে বাইরে যেতে যেতে গম্ভীর গলায় বলে, কেউ বাড়াবাড়ি করলে আমি সেপারেটতে একবারও ভাববো না, কথাটা স্মরণ করিয়ে দিলাম জাস্ট। ইরফানের কথায় সবার ধ্যান ভাঙে। রুমা নেওয়াজ ছলছল চোখে চেয়ে রইল ছেলের প্রস্থানের দিকে। কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তিনি বুঝেছেন। মায়েরাকে এভাবে বলা ঠিক হয়নি তার তিনি বুঝলেন, কিন্তু যাহারা তো এমন মেয়ে নয় মায়েরাকে মারবে, এখনো তার বিশ্বাসই হচ্ছে না। কিন্তু মাত্রই মায়েরার গালে খেয়াল করে বুঝেছে যাহারা সত্যি মেরেছে মায়েরাকে। ইরফান তো অকারণে এত বেশি রাখবে না, কিন্তু তার ছেলে তার থেকে দূরে গেলে তিনি মা হিসেবে কি করে থাকবেন? এতদিন চাকরির সূত্রে যেতে হয়েছে, তাই তো রুমা নেওয়াজ যেতে দেয়নি। এখন ঝামেলা হয়ে চলে গেলে সে কিভাবে মেনে নিবেন? ইরফান মেন রোডের সামনে গিয়ে পিছু ফিরে তাকায়, শক্ত গলায় বলে, যাহারাকে যেন আমার ওয়াইফের আশেপাশে না দেখি, কথা হেরফের হলে খুব খারাপ হবে। শুদ্ধ ইরফানের হাত ধরে বলে, আরে আয়, আমাদের লেট হচ্ছে। কথাটা বলে টেনে বাইরে নিয়ে যায় ইরফানকে। ইরফান আর কিছু বলল না, শুদ্ধর হাত ছাড়া দিয়ে ছেড়ে নিজেই বড় বড় পা ফেলে বাইরের দিকে যায়। শুদ্ধ ইরফানের পিছু পিছু যায়, ইরফানের দিকে তাকিয়ে। ইনায়ের বিয়ের একদিন আগে এসব ঝামেলায় সত্যি সে হতাশ, তবে এত করুণ পরিস্থিতিতেও তার হাসি পাচ্ছে ইরফানের কাণ্ড দেখে। মায়েরাকে নিয়ে কত পজিটিভ ভাবা যায়, বিড়বিড় করলো। আসলে কি পাপ হবে? নিজের গালে নিজেরই আলতো একটা থাপ্পড় দিয়ে বলে, ছি ছি ছি, শুদ্ধ ভালো হয়ে যা। ভালো হতে পয়সা লাগে না, তোকে এখন কাঁদতে হবে। নো লাফিং, এখন শুধু ক্রাইং ক্রাইং। অতঃপর একা একাই কান্নার ভান করলো। পরে হাসা যাবে না হয় সময় করে, এখন একটু না হয় কাঁদার চেষ্টা করুক। অতঃপর দ্রুত পা চালিয়ে ইরফানের পাশে দাঁড়িয়ে ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। সর্বপ্রথম বুকের কাছে ভেজা সাদা শার্টের দিকে শুদ্ধর শকুনি নজর পড়লো। এবার আর হাসিটা আটকাতে পারবে বলে মনে হয় না, তবু আটকালো বহু কষ্টে। মিটিমিটি হেসে বলে, মুক্তোর ন্যায় বউয়ের চোখের জলে স্বামীর শার্ট ভিজলো তবে। ইরফান শুদ্ধর দিকে রেগে তাকালো। শুদ্ধ গাছাড়া ভাব নিয়ে সামনে তাকিয়ে দুটো পাখির দিকে চেয়ে আঙ্গুল তাক করে মিটিমিটি হেসে বলে, হাউ রোমান্টিক। রুমা নেওয়াজ শাড়ির আঁচলে চোখ মুছলেন। পিছু ফিরে জাহারাকে তার মাকে জড়িয়ে কাঁদতে দেখে তার মন পুড়ল ভীষণ। ইনা যেমন তার মেয়ে, জাহারাও তো তার আরেকটা মেয়ে। মেয়ের মন ভাঙলে মায়ের মন তো পূর্বে, এটাই স্বাভাবিক। এগিয়ে গিয়ে জাহারার মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে বলে, কেন মায়েরাকে মারতে গেলি মা? জানিস তো ইরফান কেমন, তোর ইচ্ছে পূরণ করার সাধ্য আমার নেই, কারণ ইরফান নিজে তা চায় না। ওকে ভুলে যা মা। জাহারা নীরবে কাঁদে, কান্নার গতি বাড়ে। খালার কথার উত্তর করে না, তার কষ্ট কে বুঝবে?
তার তো মায়েরার সাথে কোনো শত্রুতা নেই, এত বাজে কথা সে কখনো কাউকে বলেনি, অপরিচিত কাউকে কখনো মারেনি, কিন্তু মায়েরার সাথে কিভাবে যেন এমন করলো। তার যে ইরফান ভাইয়ের পাশে কাউকে সহ্য হয় না, সে কি করবে। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে জাহারাকে ধরে ঘরে নিয়ে গেলেন। পাশেই জাহারার মা চোখের পানি মুছে বোনের পাশে হেঁটে এগিয়ে যান। তারেক নেওয়াজ জাহারার উপর বিরক্ত। এতদিন তার ছেলেটার হাতে মার খেয়ে খেয়ে তার বন্ধুর মেয়ের নাজেহাল অবস্থা হয়েছিল, এখন তার স্ত্রীর বোনের মেয়ে সে মেরে দিচ্ছে। তিনি নিজের কাছেই ভীষণ অনুতপ্ত হয়। মায়েরাকে ভালো রাখতে পারছেন না তিনি, তবে ইরফানের আজকের বিহেভিয়ারে বেশ খুশিও হয়েছেন বটে। দীর্ঘশ্বাস ফেলে চারিপাশে চোখ বোলায় ছোটখাটো একটা ঝড় হয়ে গিয়েছে। একদিন পর মেয়ের বিয়ে, আর এসব কি হচ্ছে। বাবা হিসেবে বাড়ির এমন বিধ্বস্ত অবস্থায় যদিও তার রাগ করার কথা ইরফানের উপর, তবে তার রাগ হলো না। কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস টেনে নিয়ে পকেট থেকে ফোন বের করে কাউকে কল করলো। টেবিল কিনতে হবে মেয়ের বিয়ে, ভাঙা টেবিল সাজিয়ে রাখলে তো হবে না। সবাই সবার মতো প্রস্থান করলো। ইনায়া দ্রুত মায়েরার ঘরে আসে। মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল, দরজায় শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। ইনায়াকে দেখে চোখের পানি মুছে নেয়। ইনায়া মায়েরার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে মায়েরা? জাহরা আপু তোমাকে সত্যি মেরেছে? মায়েরা মাথা নিচু করে বলল, আসলে জাহরা আপুর দোষ না, সে তোমার ভাইকে পছন্দ করে, আর এজন্য আমাকে তোমার ভাইয়ের পাশে জাহরা আপু মেনে নিতে পারে না, এজন্যই রেগে গিয়ে একটা মেরেছে। বাদ দাও না আপু। ইনা অবাক হয় মায়েরাকে দেখে। তার মনে প্রশ্ন জাগে, মেয়েটা এত অদ্ভুত কেন। আগে যখন তার ভাইয়া মারতো তখন মায়েরা বলেছিল আসলে জোর করে বিয়ে দেয়, উনি রেগে মেরে দেয়, তার ভাইয়ের নাকি কোনো দোষ নেই। আর এখন জাহারা আপুর মার খেয়ে বলছে জাহারা আপু ইরফান ভাইকে পছন্দ করে বলে রেগে মেরেছে, জাহারা আপুর নাকি কোনো দোষ নেই। বিয়ের বিস্ময় কণ্ঠে প্রশ্ন করে, তুমি এমন কেন মায়েরা? মায়েরার মন খারাপ হয়। ইরফানের মা তাকে ভুল বুঝেছে, তখন তার কথা শুনে বুঝেছে। তিনি ভেবেছেন মায়েরা ইরফানকে সব বলেছে, কিন্তু মায়েরা একটুও চায়নি এই ব্যাপার ইরফান জানুক। অতঃপর মায়েরা ইনায়ার দুহাত ধরে বলে, আপু বিশ্বাস করো, আমি তোমার ভাইকে এসব বলিনি। আমি একদম জানাতে চাইনি তোমার ভাইয়াকে, বাট চেষ্টা করেও পারলাম না। আম সরি আপু, তোমার বিয়ের একদিন আগে আমার জন্য পরিবেশটা কেমন নষ্ট হয়ে গেল। আম সরি আপু। ইনায়া কপাল চাপড়ে বলল, আরে বোকামে, আমি তোমাকে ভালো বলেছি, তুমি ভাইয়াকে বলেছো এসব বলিনি। মায়েরা বোকা চোখে তাকিয়ে বলে। কেন? ইনায়া মৃদু হেসে বলল, কারণ তুমি ভালো তাই। এবার আসল কাহিনী বলো তো। মায়েরা ইনায়াকে সবকিছু সুন্দরভাবে বলে। ইনায়া সবচেয়ে বেশি অবাক হয় জাহরা ইরফানকে পছন্দ করে শুনে। সে কখনোই বুঝতে পারেনি জাহরা ইরফানকে পছন্দ করে। মায়েরা ইনায়াকে ঝাঁকিয়ে বলে, আপু তোমার খালামণিরা কি চলে গিয়েছে? ইনায়া মাথা নেড়ে বলল, যেতে চাইলেও আম্মু যেতে দিবে না, চিন্তা করো না। মায়েরা মন খারাপ করে রইল। তার খারাপ লাগছে, বাসার সুস্থ পরিবেশটা কেমন ওলটপালট হয়ে গেল। শুক্রবার জুম্মার নামাজ শেষে তারেক নেওয়াজ বাড়িতে প্রবেশ করেন। মাথা থেকে টুপি হাতে নিয়ে পাঞ্জাবির পকেটে রেখে সোফায় বসেন। কিছুক্ষণের মাঝে ইরফান আর শুদ্ধ ফেরে। ইরফান কোনো দিকে তাকায় না, গটগট পায়ে তার ঘরের উদ্দেশ্যে পা চালায়। তারেক নেওয়াজ শান্ত চোখে দেখলেন ছেলের প্রস্থান। অন্যান্য দিনগুলোয় নামাজ পড়ে এসে সবাই একসাথে খেয়ে তবেই ঘরে যেত। এখন ইরফানকে ডাকলেও যে শুনবে না তা তারেক নেওয়াজ খুব ভালোই জানেন, তাই চুপ থাকলেন। রুমা নেওয়াজ ঝাপসা চোখে ছেলের প্রস্থান দেখলেন। তার মুখে খাবার যাবে কি করে ছেলে না খেয়ে থাকলে। রুমা নেওয়াজ তার বোন আর জাহারাকে এক প্রকার জোর করে রেখেছে। মেয়ের বিয়ে, সেখানে বোন থাকবে না, কি করে মানবেন তিনি। খাবার টেবিলে আসতে জোর করেছিল কিন্তু আসেনি। মেয়ের কাজে মা ভীষণ লজ্জিত, সাথে মেয়ের জন্য ভীষণ মন খারাপ। আজ আরও আত্মীয় স্বজন আসলে জাহারার মন একটু একটু ভালো হবে ভেবে একটু স্বস্তি পান, কিন্তু তার ছেলেকে কি করবেন। সে যে কারো কথা শুনে না, কখন খাবে ছেলেটা, রাতে খাবে তাও জানে না। দীর্ঘশ্বাস ফেলে তিনি তার ঘরের দিকে এগিয়ে যান। শুদ্ধ বাম হাত পকেটে গুজে ভাবছে কি করা যায়। তার মামাকে দেখলো, মামির প্রস্থান দেখলো। আজ সকালের ঘটনার পর ইরফান এখানে বসে খাবে, ইহা তো বিলাসিতা। তবে কিছু একটা ভেবে মুচকি হাসলো। মায়েরার ঘরের দিকে পা চালায় শুদ্ধ। ভিড়ানোর দরজায় নক করে বলে, মাইরা আছো? মায়েরা ঘর থেকেই বের হচ্ছিল। শুদ্ধর ডাকে ভিড়ানো দরজা মেলে দাঁড়িয়ে বলে, জি ভাইয়া। শুদ্ধকে ঘরের ভেতর আর যেতে হলো না। শুদ্ধ গলা ঝেড়ে বলে, ইরফানের ভীষণ মাথা ব্যথা করছে, তুমি কি একটু দেখবে? মায়েরা চিন্তিত হলো। আজ সকালে যা কাণ্ড ঘটলো, মাথা ব্যথা করা অস্বাভাবিক কিছু নয়। মায়েরা শুদ্ধর দিকে তাকিয়ে বলল, আমি দেখছি ভাইয়া উনি কোথায়। শুদ্ধ মনে মনে হাসছে। এরা দুটোই তো সাংঘাতিক প্রেমিক প্রেমিকা মনে হচ্ছে। নিজেকে স্বাভাবিক করে বলে, ওর ঘরেই আছে, দেখো তো কি অবস্থা, সকালে খাইনি, এখনো খেতে চাইছে না, এজন্য হয়তো, বুঝলে। মায়েরা অস্থির কণ্ঠে বলে। আচ্ছা ভাইয়া আমি দেখছি। কথাটা বলে দ্রুত পায়ে রান্নাঘরে গেল। ডাইনিং এ দেখলো কেউ নেই। টেবিলে খাবার সাজিয়ে রাখা
মায়েরা হয়তো বুঝলো, অন্যদিন হলে এতক্ষণে সবাই খেতে বসে যেত। দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে গিয়ে ইরফানের জন্য এক মগ কফি করে আনে। শুদ্ধ মিটিমিটি হাসছে। বাহ, খুব উন্নতি হয়েছে তো এদের। মায়েরা সিঁড়িতে এক পা রেখেও পিছিয়ে আসে। এই লোকের যা রাগ, সকালের কথা মনে পড়লে এখনো ভয় লাগে। ভাবলো সে না যাক, শুদ্ধ তো আছে, শুদ্ধ গিয়ে কফিটা দিয়ে আসুক, এই ভেবে পিছিয়ে আসে। শুদ্ধর সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া আপনার ভাইকে এটা দিয়ে আসুন। শুদ্ধ সোফায় বসে ফোন স্ক্রল করছিল। মায়েরার কথায় চোখ তুলে তাকায়। সোজা হয়ে বসে বললে, কিছু বললে মাইরা? মায়েরা কফির মগ এগিয়ে দিয়ে বলল, আপনার ভাইকে এটা দিয়ে আসুন, মাথা ব্যথা করছে বললেন যে। শুদ্ধ মৃদু হেসে বলল, তুমি যাও মাইরা, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি। কথাটা বলে আবারও ফোনে ব্যস্ত হয়ে যায়। মায়েরা অসহায় চোখে তাকায়। এখন তাকেই যেতে হবে। নিরুপায় হয়ে সে নিজেই এগিয়ে গেল। মায়েরা ইরফানের ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ভিড়ানো দরজা ঠেলে ভেতরে উকি দিয়ে চারিপাশে চোখ বুলায়। ইরফানকে ঘরে না দেখে ভ্রু কুচকালো। নেই তো। ঘরের ভিতর প্রবেশ করলে ইরফান ব্যালকনি থেকে তার ঘরে এসে মায়েরাকে দেখে ভ্রু কুচকে তাকায়। মায়েরা ইরফানকে দেখে হাঁ করে চেয়ে আছে। মায়েরা ইরফানকে দেখে হাঁ করে চেয়ে আছে। ইরফানের মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলায়। সাদা পাঞ্জাবি, সাদা গ্যাবার্ডিন প্যান্ট পরিহিত ইরফানকে দেখে মায়েরা অবাক না হয়ে পারল না। এই লোককে ভুলেও পাঞ্জাবি পরে দেখেনি মায়েরা। একদম অন্যরকম লাগছে ইরফানকে। মায়েরার মনে হলো এই ইরফান নতুন ইরফান। শুভ্র কাপড়ে মোড়া ইরফানকে মায়েরার কাছে এক নির্মল পুরুষ মনে হলো, যে খুব শান্ত সুদর্শন এক পুরুষ। মায়েরা মনে মনে আওড়ায়। সুদর্শন শুভ্র পুরুষ। ইরফান মায়েরার সামনে এসে দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়। গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন? ইরফানের কথায় মায়েরার ধ্যান ভাঙে। মাথা নিচু করে নেয়। চোখ বুজে নিজেকে দুটো কথা শোনায় এভাবে তাকিয়ে থাকার জন্য। ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে আছে। হাতে কফির মগ দেখে ভ্রু কুচকালো। আবারও বলে, কি চাই? মায়েরা ঢোক গিলে মাথা তুলে পিটপিট করে তাকায় ইরফানের পানে। মিনমিন করে বলে, আপনার কফি। ইরফান মায়েরার দিকে চেয়ে আছে। এই দুপুরে তার জন্য কফি এনেছে কেন এমে? ভ্রু কুচকে বলল। কে এনেছে? মায়েরা ফট করে বলে ফেলে, আপনার তো মাথা ব্যথা, এই জন্য এনেছি, দিন খেয়ে নিন, একদম সেরে যাবে। ইরফান মনে করার চেষ্টা করলো তার কখন মাথা ব্যথা করছিল আর সে একে কফি আনতে বলেছিল কিনা, কিন্তু মনে করতে পারলো না। ভ্রু কুচকে বলে, তোমাকে কি বলেছে আমার হেডেক? মায়েরা ফটাফট উত্তর দেয়। শুদ্ধ ভাইয়াই তো বললো। ইরফানের কুচকানো কপাল টান টান হলো এবার। মায়েরাকে শুদ্ধর এমন কথা বলার কারণ খুঁজে পেল না। নিঃশব্দে মায়েরার হাত থেকে কফির কাপ নিয়ে শান্ত গলায় প্রশ্ন করে, দুপুরে খেয়েছো? মায়েরা অবাক হয় ইরফানের ব্যবহারে। ইরফান এরকম ব্যবহার একদম নতুন করছে এমন নয়, তবে বেশিরভাগ সময় তো ধমকাধমকি করতে এই সময় পার করে। ভাবনা রেখে মৃদুস্বরে বলল, খাইনি, আপনি খাবেন না? ইরফান কফির মগ বেডসাইড টেবিলে রেখে অদ্ভুতভাবে মায়েরার দিকে তাকায়। মায়েরার থেকে এমন কথা হয়তো ইরফান আশা করেনি। এগিয়ে এসে বলে, নো, তুমি খাওনি কেন? হাত ঘড়িতে একবার সময় দেখলো। ঘড়ির কাঁটা 2:30 ঘরে পেরিয়েছে। ইরফান বিরক্ত হয়। মায়েরার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে। মায়েরা রেগে যায়। তাকে কি অপমান করলো লোকটা? এই লোকটা আসলে শুধু বাইরেই সুদর্শন, ভেতরে কুদর্শন। রেগে দুহাত কোমরে রেখে বলে, আমার শরীরে অনেক কিছুই আছে, শুধু দেখার জন্য আপনার ভালো একজোড়া চোখ নেই, বুঝলেন? ইরফানের তীক্ষ্ণ চোখে চেয়ে থাকে মায়েরার পানে। দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুজে দাঁড়ায়। মায়েরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। সবুজ রঙের গোল জামা, পায়জামা, ওড়না পরিহিত মেয়েটাকে নিখুঁতভাবে পরখ করলো। মনে মনে আওড়ায় তার ব্যক্তিগত নাম। ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে বোধ হয়। মায়েরা বোঝে না। ইরফান নিজেকে স্বাভাবিক করে গম্ভীর গলায় বলে, দেখাও তবে। মায়েরা ভ্রু কুচকে বলে, কি? ইরফান আবারও মায়েরার একদম সামনে দাঁড়িয়ে মায়েরার প্রশ্নাত্মক মুখ পানে চেয়ে বরফ শীতল গলায় বলে, তোমার বাড়িতে যা যা আছে সেসব। মায়েরা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি দেখেই বুঝলো এই লোক উল্টাপাল্টা মিন করছে। মায়েরা দ্রুত চোখ নামিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে। মনে মনে ইরফানকে ধুয়ে দেয়। কত বড় খারাপ লোক, তার কথাকে উল্টে পাল্টে অন্যদিকে নিয়ে যাচ্ছে। হঠাৎই মাথা তুলে বলে, আমি বলতে চাইছি আমি অতটাও চিকন না। ইরফান বুকে দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে গম্ভীর গলায় বলে, দেখাও। মায়েরা মাথা নিচু করে নেয়। এই লোকটা কেমন যেন। এমনিতে সে সকালে লোকটার শার্ট ভিজিয়ে দিয়েছিল কেঁদে কেটে। এতক্ষণে সেটা মনে না পড়লো, এখন মনে পড়ে লজ্জা লাগছে। সাথে আরো যুক্ত করছে লোকটা। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজা। ইরফান মায়েরার নত হওয়া মুখ পানে চেয়ে সামান্য ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে, ইউ আর এ ভেরি লিটল গার্ল। মায়েরার মনে হলো ইরফান কথাটা রসিকের ছলে হেসে বলল। তড়াক করে মাথা তুলে তাকায়, কিন্তু ইরফানকে সেই স্বভাবসুলভ গম্ভীর মুখে দেখে হতাশ হয়। তবে অবাক হয় না। তারই মনের ভুল ভেবে নিজের মাথায় থাপ্পড় দিতে ইচ্ছা করলো। ইরফান মায়েরার দিকে চেয়ে ডান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। রিতাকে বল 1 প্লেট ভাত যেন আমার রুমে দিয়ে যায়। এরপর কল কেটে দেয়। মায়েরা বোকা চোখে ইরফানের দিকে চেয়ে বলে,
কাকে ভাত আনতে বললেন? আপনি রুমে খাবেন? ইরফান ফোন স্ক্রল করতে করতে বলে। নো, তাহলে আনতে বললেন কেন? তুমি খাবে। মায়েরা হা করে চেয়ে আছে। সেই লোককে নিতে আসলো। উল্টে ইনি তাকে ঘরে বসিয়ে রাখার পায়তারা করছে। মায়েরা অবাক হয়ে বলে। আমি এইখানে খাবো না, আপনি নিচে চলুন। ইরফান ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা আমতা আমতা করে বলে। কেউ খায়নি, আপনার বাবা মা সবাই সবার ঘরে বসে আছে। আপনি তাদের ছেলে না? ছেলে হয়ে নিজেও ঘরে মুখ ফুলিয়ে বসে আছেন। ইরফান অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানকে চুপ থাকতে দেখে বলে। আপনার আম্মু খায়নি, বুঝলেন? আমার মনে হয় আপনার জন্যই, আর আপনার খালামণি জাহরা। ইরফান ধমক দেয়। শাট আপ। ইরফানের ধমক খেয়ে মায়েরা ঝাঁকি দিয়ে ওঠে। মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়েরার দিকে তাকিয়ে মায়েরাকে তার দিকে এমন মুখ ফুলিয়ে তাকিয়ে থাকতে দেখে ইরফান অদ্ভুতভাবে তাকায়। রিতা হাতে ভাতের প্লেট নিয়ে দরজায় দাঁড়িয়ে ডাক দিলে ইরফান গম্ভীর গলায় বলে। রেখে যাও। মায়েরা রিতাকে ভেতরে আসার সুযোগই দিল না। তার আগে ধুপধাপ পা ফেলে এগিয়ে গিয়ে রিতার হাত থেকে প্লেটটা নিজের হাতে নিয়ে রিতার বা হাতে আঁকড়ে ধরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান পিছন থেকে রেগে ডাকে। স্টুপিড, স্টপ। মায়েরা শুনল না। এই ঘাটতারা লোককে সে নিজেই খেতে দিবে না। ভালো করে বলছিল তার বাবা মাকেও খায়নি, তাকে ধমকে চুপ করে দিল। থাকুক বসে, অনাহারেই থাকুক। ইরফান পিছু পিছু বেরিয়ে আসে। দ্রুত পায়ে হেঁটে পেছন থেকে ডান হাতে মায়েরার পেট চেপে ধরে। মায়েরার পা থেমে যায়। ইরফান রিতাকে বলে। রিতা, প্লেট নিয়ে নিচে যাও, আমরা আসছি। ইরফানের কথা অনুযায়ী রিতা মায়েরার হাত থেকে প্লেটটা নিয়ে নেয়। মায়েরাও ছেড়ে দেয় বিনা বাক্যে। ইরফান পেটের বাঁ পাশে খামচে ধরেছে। মেয়েটা বলতেও পারছে না, সইতেও পারছে না। রিতার সামনে এগিয়ে গেলে ইরফান গম্ভীর গলায় বলে। অবাধ্য হলে থাপ্পড়দের শব্দ ফেলে দেব। মায়েরা তার দুহাতে ইরফানের হাত ছাড়ানোর চেষ্টা করে। থেমে থেমে বলে। ছাড়ুন আমায়। ইরফান মায়েরাকে তার দিকে ফিরিয়ে দাঁড় করিয়ে দেয়। মায়েরা মাথা নিচু করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইরফান মায়েরার পানে দৃষ্টি রেখে মৃদু স্বরে বলে। ইউ আর এ গুড গার্ল। মায়েরা ঝট করে মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার চোখের দিকে তাকায়। চোখে চোখ পড়লে মায়েরা চোখ নামিয়ে নেয়। ওড়নার ফাঁক দিয়ে ছোট্ট ছোট্ট বেরিয়ে আসা চুলগুলো ইরফান দুহাতে পিছন দিকে ঠেলে দিয়ে গম্ভীর গলায় বলে। বাট আই ডোন্ট লাইক ইউ। কথাটা শুনলেই মায়েরার রাগ হয়। মাথা খানিক নিচু তার। এটা শুনলে ইচ্ছে করে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে। ইরফানের হাত এখনও তার ওড়নার ফাঁকের ভেতর মাথায়। মায়েরা তার দুহাত তুলে ইরফানের দুহাতে শক্তি খাটিয়ে খামচি দেয়। ইরফান তবদা খেয়ে যায়। বেচারা এরকম কিছু আশা করেনি। দ্রুত তার দুহাত সরিয়ে নেয় মায়েরার মাথা থেকে। মায়েরাকে আর পায়কে। ইরফানের দিকে তাকালো না, আর ছাড়া পেয়ে এক দৌড় দেয়। বিড়বিড় করে। খুবই শ্লোক। ইরফান গম্ভীর মুখে তার দুহাতের দিকে তাকালো। নখ বসিয়ে চামড়া উঠিয়ে দিয়েছে। ইরফান মাথা তুলে মায়েরার দিকে তাকায়। বিড়বিড় করে। স্টুপিড পাথর। বড় বড় পা ফেলে কয়েক পা এগিয়ে গিয়ে মায়েরাকে টেনে ধরে। মায়েরা চেঁচিয়ে উঠতে চায়। ইরফান ডান হাতে মায়েরার মুখ চেপে ধরে। বা হাতে মায়েরার কোমর চেপে খানিক উঁচু করে তার ঘরে নিয়ে যায়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। হায় আল্লাহ, আজ শেষ। ইরফান তার ঘরে গিয়ে বাম পা দিয়ে দরজা শব্দ করে লাগায়। মায়েরাকে নামিয়ে দেয়। মুখ থেকে হাত সরিয়ে দিলে মায়েরা ইরফানকে ঠেলে সরিয়ে দিতে চায়। হাঁপানো কণ্ঠে বলে। উফ, ছাড়ুন। ইরফান মায়েরাকে তার সাথে চেপে ঠান্ডা গলায় প্রশ্ন করে। রেগে যাচ্ছ কেন? মায়েরা নড়াচড়া থামিয়ে দেয়। সে যে খামচি দিল তার খবর না নিয়ে তার রাগের খবর নিচ্ছে। মায়েরা অবাক নয়নে তাকায় ইরফানের পানে। ইরফান শান্ত চোখে মায়েরার দিকে চেয়ে মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান বা হাতে মায়েরাকে তার সাথে চেপে ডান হাত পিছনে নিয়ে মায়েরার জামার চেন একটানে খুলে দেয়। মায়েরা ঝাঁকি দিয়ে উঠে কাপা কণ্ঠে বলে। কি করছেন? ইরফান মায়েরার মুখ পানে চেয়ে মৃদু স্বরে বলে। বডি চেক। মায়েরা ভীত কণ্ঠে বলে। ছাড়ুন আমায়, আর খামচি দিব না। ইরফান মায়েরার ভীত মুখ পানে দৃষ্টি ঘুরায়। মৃদু স্বরে বলে। ভয় পাচ্ছ কেন? মায়েরা চোখ নামিয়ে নেয়। মিনমিন করে বলে। ছাড়ো। কথাটা শেষ করতে পারেনি। ইরফান মায়েরার জামার মাঝে হাত গলিয়ে দেয়। মায়েরার শরীর অবশ্যই আসে। কাপা গলায় আবারও কিছু বলতে চায়, জড়িয়ে আসে কথা। মাথা নিচু করে শরীর ছেড়ে দেয়। ইরফান আগলে নেয় মায়েরাকে। আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরার ঘাড়ের নিচে পিঠে উপরি অংশে ডান সাইডে দু আঙ্গুলের আলতো স্পর্শ দেয়। মাথা নিচু করে চোখ বুজে তার বুকে লেগে দাঁড়ানো মায়েরার দিকে আর চোখে চেয়ে মোহনীয় গলায় বলে। হোয়ার ইজ এ ব্রুন মেল। মায়েরার পুরো শরীর শিরশির করে ওঠে। এই লোক জানলো কি করে তার এখানে তিল? গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে মেয়েটার। ইরফান আবারও একই সুরে বলে। আই এম ওয়াচিং টু ইট দিস। মায়েরার শরীর ঝিমিয়ে আসে। ইরফানের এসব কথায় মেয়েটার ছোট্ট শরীর ভেঙে আসে। দু হাতে ঠেলে ইরফানকে সরাতে চায়। কাপা গলায় বলে। আমার খিদে পেয়েছে, ছাড়ুন আমায়। ইরফান মায়েরার দিকে তাকায়। মৃদু স্বরে বলে। আই এম অলসো হাংরি বীর। থেমে যায় ইরফান। মায়েরার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ভ্রু কুচকে তাকায় মায়েরার পানে। জামার চেন লাগিয়ে দেয়। মায়েরাকে ছেড়ে দুহাতে রাজলায়। মায়েরার ছোট্ট মুখটা নিয়ে চিন্তিত কণ্ঠে নরম গলায় জিজ্ঞাসা করে।
আর ইউ ওকে? মায়েরা ঢোক গিলে চোখ বুজে আছে সে। ইরফান মায়েরা শুকিয়ে আসা মুখটার দিকে চেয়ে রইল কিছু সময়। কিছু একটা ভেবে মায়েরাকে ছেড়ে দাঁড়ায়। মায়েরা পড়ে যেতে নিলে ইরফান দ্রুত মায়েরাকে দুহাতে আগলে নেয়, চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে? মায়েরা চোখ বুজে মিনমিন করে বলে, আপনি কাছে আসলে আমার শ্বাসকষ্ট চাপ দেয়, দূরে সরুন। ইরফান তবদা খেয়ে চেয়ে থাকে মায়েরার দিকে। স্টুপিড আসলেই তাকে জ্বালানোর জন্য এসেছে। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে মৃদুস্বরে বলে, ইটস ওকে, রিল্যাক্স। এরপর মায়েরাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে মায়েরাকে ছেড়ে দাঁড়ায়। মায়েরা ছাড়া পেয়ে লম্বা শ্বাস নেয়। ইরফানকে পাস করে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। দরজা টেনে খুলতে চায়, তবে পারে না। ইরফান উল্টো ঘুরে তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা ব্যর্থ হয়ে কতক্ষণ উল্টো ঘুরে দাঁড়িয়ে রইল। তার ভেতর এখনো কাঁপছে, কথা বলবে কি করে, দরজাও খুলতে পারছে না, বারবার শুকনো ঢোক গিলছে। ইরফান নিজেই এগিয়ে এসে মায়েরার পিঠ ঘেঁষে দাঁড়ায়, হাত বাড়িয়ে লক খুলে দেয়। দরজা খোলার জন্য এখান থেকে পিছু যেতে হবে। ইরফান তো সরে না। মায়েরার দৃষ্টি এলোমেলো। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরাকে পরখ করছে। মায়েরা এক পর্যায়ে মিনমিন করে বলে, সরুন। ইরফান নিরেট কণ্ঠে বলে, স্টুপিড, এইসব কাপাকাপি থামানোর মেডিসিন না নিয়ে কাপাকাপি স্টপ না করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো তোমার। মায়েরার কান্না পাচ্ছে। কি করলো সে? ইরফান মায়েরার কাঁধে পড়ে থাকা ওড়না টেনে মাথায় তুলে দেয়, মৃদুস্বরে বলে, গো। কথাটা বলে মায়েরার থেকে সরে দাঁড়ায়। মায়েরা সুযোগ পেয়ে দ্রুত দরজা টেনে খুলে এক দৌড় দেয়। ইরফান পিছন থেকে ধমকে বলে, পড়ে গেলে গালে সব থাপ্পড় পড়বে স্টুপিড গাল। কথাটা বলে ইরফান দীর্ঘশ্বাস ফেলে। এরপর গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। সিঁড়ি বেয়ে মায়েরাকে ধীরে ধীরে নামতে দেখলো। ইরফান মায়েরার পিছু পিছু নামতে থাকে। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ আর শুদ্ধকে খাবার দিয়ে ঘরের দিকে যাচ্ছিল। মায়েরার পিছু পিছু ইরফানকে সিঁড়ি বেয়ে নামতে দেখে অবাক হয়ে তাকায়। তারেক নেওয়াজও খানিকটা অবাক হয়। শুদ্ধ মিটিমিটি হাসছে, মনে মনে ভাবে, এই মাইরা তো বহুত কাজের। মায়েরা ডাইনিং এ এসে সবাইকে দেখে কিছু বলল না। তার ঘরের দিকে যেতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে, রাগেও না আমায়। মায়েরার পা থেমে যায়। ওরে আল্লাহ, এই লোক তার পিছু পিছু চলে এসেছে। তারেক নেওয়াজ মায়েরাকে ডাকলেন, মায়েরার আম্মু এসো। আরো খাবে কখন? অনেক বাজে তো। শ্বশুরের কথায় মায়ের আর তার ঘরের দিকে যেতে পারল না। ধীর পায়ে এগিয়ে আসে। সামনে বসা শুদ্ধ হেসে তার পাশের চেয়ার দেখিয়ে দিয়ে বলে, মাইরা এখানে এসে বসো। ইরফান চোখের পলকে শুদ্ধর পাশে এসে দাঁড়ায়। শুদ্ধ তার প্লেটের দিকে তাকিয়ে হাসছে। হঠাৎই তার পাতে এক গ্লাস পানি পড়তে দেখে শুদ্ধ হা হয়ে যায়। মাত্র ভাত মুখে নিতে চেয়েছিল, তার আগে কেল্লাফাতে শুদ্ধর মুখ অসহায় হয়ে যায়। যদিও আর দুবার মুখে নিলেই শেষ হয়ে যেত, কি আর করার। এদিকে ইরফানের কাণ্ডে রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ অবাক হয়, তবে কিছু বলে না। শুদ্ধ পানি খেয়ে উঠে দাঁড়ায়, ইরফানের দিকে তাকিয়ে বলে, বুক বেশি পড়লে একটু ছ্যাক দিয়ে আয়। আমি তোর বউকে পাহারা দিচ্ছি, কোনো শেয়ালকে ঘেঁষতে দিব না, যা পাক্কা। ইরফান ভ্রু কুচকে বলে, তুই তো নিজেই শিয়াল। শুদ্ধ আসমান থেকে পড়ার ভান করে বলে, আস্তাগফিরুল্লাহ, আমার মতো এক নারীতে আসক্ত ছেলেকে শেয়াল বলতে তোর বাধলো না? ইরফান বিরক্তির কণ্ঠে বলে, ইন ফিউচার তুই মেয়ে হয়ে গেল ওর জন্য শিয়ালে থাকবি। এখন দূর হয় এখান থেকে। শুদ্ধ এই জীবনে এত শখ খেয়েছে কিনা সেটাই ভাবছে। মাথায় হাত চলে গিয়েছে কখন বুঝলো না। তার মামা মাম্মির দিকে তাকিয়ে মেকি হাসলো। তারা তো আর শুনতে পাচ্ছে না। তাদের ছেলে না মানা বউয়ের জন্য আতেল হয়ে বসে আছে। নিজেকে সামলে গলা নামিয়ে বলে, বলছি, ফুল কি বসতে দিয়েছিল? হোয়াট? ফুল পাঠালাম যে ঘরে, মৌমাছি সে ফুলের মধুর টানে পিছু পিছু চলে এলো, বসতে দেয়নি তাই না? ইরফান দাঁতে দাঁত চেপে গলা নামিয়ে বলে, ফালতু কথা স্টপ করে যা এখান থেকে, আমি আম্মুর জন্য এসেছি। শুদ্ধ হাত টেনে বলে, সে তুই মামির জন্য আর নয়তো মামার জন্য আয়, মধু না পাঠালে তো আর আসতি না। ভালো ভালো চালিয়ে যা। বলে যেতে যেতে বলে, মাইরা, আজ কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের অনেক কাজিন আসবে, তুমি ভালোভাবে পরিপাটি হয়ে সাজবে কেমন? ইরফান দাঁতে দাঁত চেপে শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধ মিটি মিটি হাসছে। রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, মামি, তোমার বৌমাকে পারলে শাড়ি পরিয়ে রাখবে এই কয়দিন, দেখবে সবাই তোমার বৌমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। ইরফানের কাছে ফিসফিসিয়ে বলে, স্পেশালি আমাদের এত এত সিঙ্গেল ভাইয়াগুলোর প্রশংসা তো মাইরার প্রাপ্য। ইরফান রেগে ডান হাতে শুদ্ধর কলার চেপে ধরে। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ অবাক হয়ে দেখছে ইরফান আর শুদ্ধকে। তারেক নেওয়াজ অবাক হয়ে বলেন, কি হয়েছে তোমাদের? বাবার কথা ইরফান শুদ্ধর কলার ছেড়ে দেয়। বিরক্তি নিঃশ্বাস ফেলে চোখ ঘুরিয়ে মায়েরার দিকে তাকালো। মায়েরা তার বাবার চেয়ারের পাশে মাথা নিচু করে বসে আছে। ইরফান এগিয়ে গিয়ে মায়েরার পাশে চেয়ার টেনে বসলো। দু হাতের পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গুটিয়ে শান্ত গলায় বলে, আম্মু খাবার দাও।
রুমা নেওয়াজের মুখে হাসি ফুটে ওঠে। ইরফান মায়রাকে পরপর খাবার বেড়ে দেয়। তারেক নেওয়াজের খাওয়া শেষ। তিনি ইরফানের সাথে ইনায়েত বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলে ঘরে চলে যান। রুমা নেওয়াজ খাবার বেড়ে নিয়ে রিতাকে সাথে নিয়ে তার বোনের রুমের দিকে যান। তারা তো এখানে আসছে না, কি আর করার। মায়রা ইরফানের পাশে বসে উসখুস করে, ঘরের কথা ভুলতেই পারছে না। তার মধ্যে এই লোক তার কলিজার মধ্যে উঠে আসতে চাইছে। ইরফান খাওয়ার মাঝে গলা নামিয়ে বলে, এসব কাপাকাপি না নেই না করে খাবার ফিনিশ কর, নয়তো এক্ষুনি কুলে বসাবো, স্টুপিড কথাকার। কথাটা বলে ইরফান বা হাতে মায়রাকে টেনে তার পাশ ঘেঁষে বসিয়ে দেয়। মায়রা মৃদু চেঁচিয়ে উঠে শুদ্ধ সোফায় বসে ফোনে ব্যস্ত। মায়রা ইরফানকে ওপর থেকে দেখা গেলেও ইরফানের কর্মকাণ্ড দেখা গেল না। তবুও শুদ্ধ মাথা নিচু করে মিটিমিটি হেসে বলে, থাক, তোদের প্রাইভেসি দিচ্ছি। কথাটা বলে তার বরাদ্দকৃত ঘরের দিকে এগিয়ে যায়। এদিকে মায়রা শক্ত হয়ে বসে আছে। লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছা করছে, তার নিতেই পারছে না। কি পরিমাণ বেহায়া লোক হলে এখানে বসে এমন করে। রেগে বলে, ছাড়ুন বলছি। ইরফান গম্ভীর গলায় বলে, নো। মায়রা রেগে এঁটো হাত দিয়ে ইরফানের পেটের কাছে খামচে ধরে। ইরফান খাবার মুখে নিয়ে ভ্রু কুচকে তাকায় মায়রার হাতের দিকে। সাদা পাঞ্জাবি হলুদ হয়ে গিয়েছে মুহূর্তে। ঘাড় বাঁকিয়ে শান্ত চোখে মায়রার দিকে তাকায়। মায়রা লজ্জা রেখে ইরফানের দিকে তাকিয়ে রেগে বলে, ছাড়বেন আপনি? আমি খেতে পারছি না, অশুভ লোক। ইরফান ভ্রু কুচকে ভাবলেশীনভাবে গম্ভীর স্বরে বলে, ওকে ফাইন, কোলে নিচ্ছি, ওয়েট। মায়রা চোখ বড় বড় করে তাকায়, কাঁদো কাঁদো মুখ করে বলে, এই না, খাচ্ছি তো। কথাটা বলে মাথা নিচু করে দ্রুত ভাত মাখানোয় ব্যস্ত হলো। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসলো বোধ হয়। মায়রাকে ছেড়ে বা হাত টেবিলের উপর রেখে বিড়বিড় করে। লিটিল গার্ল। শুদ্ধ ইনায়াকে দেখে দাঁড়িয়ে বলে, ওদিকে কই যাস? ইনায়া শুদ্ধর কথায় উত্তর দেয়। মায়েরার সাথে খাবো বলে যাচ্ছি কেন? শুদ্ধ ভরাক্রান্ত মুখ নিয়ে ইনায়ার দিকে চেয়ে বলে, তোকে দেখে সত্যিই আমার খুব মায়া হয় জানিস বোন। তোর একদিন পর বিয়ে, অথচ তুই ফাইজের এক্সদের কথা জানতেই পারলি না। ইনায়া চোখ বড় বড় করে তাকায়, অবাক হয়ে বলে, সত্যিই ওনার এক্স ছিল? তুমি মিথ্যা বলছো না তো? শুদ্ধর পেট ফেটে হাসি পায়। বহু কষ্টে নিজেকে সামলে মুখ জুড়ে আগের চেয়েও দুঃখ ফুটিয়ে বলে, ঘরে গিয়ে ফোন চেক কর, প্রমাণ সহ দিচ্ছি। ইনায়ার কিসের খাওয়া। এক প্রকার দৌড়ে তার ঘরে গেল। শুদ্ধ হাসতে হাসতে ফাইজের নাম্বারে টাইপ করে, বিয়ের জন্য ভয়াবহ কিউট গিফট আজকেই দিতে যাচ্ছি ব্রো, আমার গিফট রেডি কর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।